আসসালামু আলাইকুম। বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র আয়োজিত অনলাইন আবৃত্তি প্রতিযোগিতার আজকে দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এই পর্বে বিচার কাজ পরিচালনা করার জন্য যারা যোগ দিয়েছেন তাদের মধ্যে দুজন গত পর্বেও ছিলেন। জনাব অধ্যাপক অসীম বিভাকর, তিনি গাজীপুর থেকে সংযুক্ত হয়েছেন। আমরা জানি যে তিনি ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বরাবরের মতোই সংস্কৃতি জনাব লিয়াকত চৌধুরী। আমরা যাকে অনেকেই গুরু বলে মানি সংস্কৃতির অঙ্গনে, তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার দরকার পড়ে না, কারণ তিনি আমাদের বহু কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আজকে আরেকজন যিনি প্রথমবারের মতো আমাদের সঙ্গে সংযুক্ত হলেন ঢাকা থেকে, তিনি আবৃত্তি জগৎ বা এই সংস্কৃতির জগতের অত্যন্ত পরিচিত মুখ। যদি আমাদের এখানে প্রথম এসেছেন, তিনি সেই বিখ্যাত সংগঠন কণ্ঠশীলনের অধ্যক্ষ জনাব মীর বরকত। এবং কণ্ঠশীলন ছাড়াও তিনি শিশুদের একটি সংগঠন কল্পরেখার সভাপতির দায়িত্ব পালন করছেন, আবৃত্তি সমন্বয় পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য। আরো নানান পরিচয় তার আছে। আজকে আমরা সেই দিকে যাচ্ছি না। আমরা আজকে 14 জনের আবৃত্তি শুনব। এই 14 জন থেকে একজন সেরা আবৃত্তিকার হবে। এই সেরা আবৃত্তিকারকে আবার পুরস্কৃত করবেন আমাদের কলেজের ইকবাল সিদ্দিকী কলেজের পরিচালনা পরিষদের সভাপতি জনাব আব্দুর রহমান। তো আমরা আজকে কারা কারা অংশগ্রহণ করবে তাদের নামটা বলবো, তার আগে আমাদের নিয়মগুলো আরেকবার একটু মনে করিয়ে দেই সবাইকে। অনলাইনে এই আবৃত্তি প্রতিযোগিতা গত 6 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। প্রতি শনিবার আমরা সকাল 10টায় ইকবাল সিদ্দিকী কলেজ এবং কচিকাঁচা একাডেমির ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করছি। বিচারকদের বিবেচনায় প্রতি সপ্তাহে একজন সেরা আবৃত্তিকারকে পুরস্কার দেওয়া হবে। প্রত্যেক বিচারক 100 পূর্ণমানের উপর প্রতিযোগীদের নম্বর প্রদান। এক্ষেত্রে উচ্চারণে 40, স্বর প্রক্ষেপণে 30 এবং উপস্থাপনের জন্য 30 নম্বর বরাদ্দ থাকবে। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছে তারা আগ্রহী হলে পরবর্তী ধাপ অর্থাৎ মার্চ মাসের প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করতে পারবে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা আবৃত্তির ভিডিও 20 ফেব্রুয়ারি তারিখের মধ্যে জমা দিতে হবে এবং সেই ভিডিও পাঠানোর ঠিকানা এখানে লেখা আছে, অর্থাৎ ইমেল অ্যাড্রেস iq.siddiqee@gmail.com। আবৃত্তির ভিডিওর ব্যাপ্তি আগের মতোই সর্বোচ্চ 3 মিনিট এবং আকার সর্বোচ্চ 100 MB হতে পারবে। প্রথম এবং দ্বিতীয় ধাপ অর্থাৎ ফেব্রুয়ারি এবং মার্চ মাসে প্রতিযোগিতা থেকে কাউকে বাদ দেওয়া হবে না। এপ্রিল মাস থেকে শুরু হবে বাছাই পর্ব এবং পরবর্তী ধাপে ধীরে ধীরে সেরা 10 আবৃত্তিকার বাছাই করা হবে। বাছাইকৃত সেরা 10 জনকে নিয়ে আয়োজন করা হবে চূড়ান্ত প্রতিযোগিতা। শুধু সেরা আবৃত্তিকার বাছাই করা নয়, এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন এবং যারা দেখবেন তাদের শুদ্ধ উচ্চারণ চর্চার মধ্য দিয়ে কবিতার মর্মার্থ উপলব্ধি করার এবং নিজের মননকে সমৃদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে বলে আমরা আশা করি। যে কথাটা গত পর্বেও বলেছি, গত শনিবারেও বলেছি, বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি চর্চা কেন্দ্র মূলত প্রতিষ্ঠা করেছিলেন 2004 সনে কবি ও বহুমাত্রিক লেখক জনাব সাজ্জাদ কাদির। আমরা সেই সাজ্জাদ কাদিরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ফেব্রুয়ারি মাসে যেহেতু ভাষা নিয়েই কবিতা আবৃত্তি হচ্ছে, সেই ভাষা শহীদ এবং ভাষা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমাদের প্রতিযোগিতা শুরু করছি। আজকে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, যাদের কবিতা প্রচার করা হবে, মোট 14 জন। তাদের নাম বলছি ধীরে ধীরে: কাজী আফসারা ইমামা, মেহজাবিন নূর নুহা, জারিন সুভা ফিজা, মালিহা তাবাসসুম মর্ম, অরুন্ধতী দেবী, সামিয়াত সামি, আয়ুষ্মান বড়ুয়া, সাফিয়া আক্তার শর্মী, আলমাস আজিম সিদ্দিকী, ফাতহুম মুবিন হেরা, সিদ্রাতুল মুনতাহা ইশানা,
সিমিন হাবিব সাফা, পায়েবা তহুরা সারা এবং উপাধৃতি দেবী। এই 14 জনের আবৃত্তি আজকে শ্রদ্ধেয় বিচারকবৃন্দ শুনবেন এবং তাদের বিবেচনা মতো নম্বর প্রদান করবেন। আমরা তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি আবৃত্তির দিকে চলে যাই। আজকের আবৃত্তি প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের প্রথম প্রতিযোগী কাজী আফসারা ইমামা। সে থাকে চাঁদপুরে। চাঁদপুর থেকে এই আবৃত্তিটি পাঠিয়েছে। কবি আবু জাফর ওবায়দুল্লাহ লেখা কোন এক মাকে কবিতায় আমি কাজী আফসারা ইমামা। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্যে কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে, তোর উপরে রাগ করতে পারি? নারকেলের চিরকুটে উড়কি ধানের মুড়কি ভাজে, এটা সেটা আরো কত কি, তার খোকা যে বাড়ি ফিরবে। ক্লান্ত খোকা, কুমড়ো ফুল শুকিয়ে গিয়েছে, ঝরে পড়েছে ডাঁটা, পুইলতাটা নেতানো। খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে কখন আসে। এখন মার চোখে শিশির ভোর স্নেহের রোদে ভিটে পড়েছে। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ কাজী আফসারা ইমামাকে। আজকের প্রতিযোগিতার প্রথম প্রতিযোগী হিসেবে অভিনন্দন জানাচ্ছি এবং অভিনন্দন সকল প্রতিযোগীর প্রতি। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম, এই বয়সে এত চমৎকার ভাবে একটা কবিতা আবৃত্তি করতে পারাটা আসলে বিশাল ব্যাপার। তবে আরো ভালো হতে পারতো কিছু কিছু উচ্চারণ যদি ত্রুটিটা না হতো। যেমন চন্দ্রবিন্দুর যে বিষয়টা, এটা সবসময় এটা হচ্ছে ডাঁটা ছেঁড়া, এই চন্দ্রবিন্দু এবং চয়ের ক্ষেত্রে একটু সমস্যা হয়েছে। তো এই বিষয়গুলো যদি ইমামা অতিক্রম করতে পারে তাহলে নিঃসন্দেহে দেশের সেরা আবৃত্তি হওয়ার একটা সম্ভাবনা আছে। এবং যে বয়স, আমার বিশ্বাস কাজী আফসারা ইমামা এই বিষয়গুলো ত্রুটিমুক্ত হয়ে খুব চমৎকার আবৃত্তি করতে পারবে এবং আমাদের আবৃত্তি জগৎকে সমৃদ্ধ করবে। আমি ওকে দিয়েছি ৭৮। ইমামা, তুমি আমাদের ধরে রাখতে পেরেছো, বেশ করেছো তুমি। উচ্চারণের তো একটা মূল জায়গা আছেই, সেটা আমাদের মানতে হবে, কিন্তু আরো কিছু উচ্চারণ কিন্তু আমাদের মনে রাখতে হবে সুরের জন্য। এই যে সুরের কথাটি বললাম, তুমি বেশ সুরটাকে খেলতে পেরেছো। স্বরের নানান আমরা নোটের উপরে নিচে আমরা দেখেছি, ভালো লেগেছে। কিন্তু কিছু উচ্চারণ তোমাকে মনে রাখতেই হবে যেখানে সুরের একটা ব্যাপ্তি ঘটে, যেমন নুয়ে মনে রাখতে হবে, তারপরে শুকিয়ে, তারপরে লক্ষ্মী, পরের ক্ষতে চন্দ্রবিন্দু, লক্ষ্মী, শুকিয়ে, পুঁই লতাটা তাকায়, পুড়িয়ে দেয়, দাওয়ায়। এই উচ্চারণগুলো সাধারণত আমরা দেখি না, কিন্তু এতে হয় কি, সুরের একটা কার্ভ তৈরি হয়, উপরে ওঠে এবং নিচেও নামে, তরঙ্গ তৈরি হয়। এদিকে আমাদের একটু বিবেচনায় রাখতেই হবে, তাহলে অন্তত সুরের জগতে আমরা প্রবেশ করতে পারি। আমি তোমাকে
75 দিলাম। হ্যাঁ উমামা, খুব ভালো লাগলো আবৃত্তি। উচ্চারণ বিষয়ে যেহেতু আলোচনা হয়েছে এই বিষয়ে আমি আর বলবো না। আমি শুধু বলবো কতগুলো বিষয় খেয়াল করার আছে, অভিভাবকদেরও বলবো। সেটা যেমন এই যে খুব আবেদন ছিল তার আবৃত্তির মধ্যে, কিন্তু যখন মাকে বলছে তখন লক্ষ্মী মা, এই যে একটা মা বলার জন্য একটা আবেদন আরেকটু আনা, সেই বিষয়টা যদি ভালো হতো আরো ভালো করা যেত। তোর উপরে রাগ করতে পারি, এই যে পারি এক ধরনের স্বরের পরিবর্তন আনা। যদিও তুমি খুব শিশু ছোট, তারপরে বলবো যে এগুলো মাথার মধ্যে রাখতে হবে। খোকা তার কখন আসে, কখন আসে, এই ধরনের একটা আকাঙ্ক্ষা। খোকা তো সে মনে মনে করছে যে খোকা তো আসবে আসবে আসবে, আসলে তো আসবে না। এই বিষয়গুলো আবৃত্তির মধ্যে কিন্তু আছে, এটা যদি খেয়াল করো খুব ভালো হয়। আমি তোমাকে 77 দিয়েছি। ধন্যবাদ বিচারক বৃন্দকে। প্রথম প্রতিযোগীর নম্বর আমরা পেয়ে গেছি। এবার দ্বিতীয় প্রতিযোগীর কাছে যাব। দ্বিতীয় প্রতিযোগী এসেছে, প্রতিযোগিতা কবিতা পাঠিয়েছে গাজীপুর থেকে। দ্বিতীয় প্রতিযোগী মেহজাবিন নূর নুহা, তার আবৃত্তি আমরা শুনি। একুশের কবিতা আর বাহান্ন। ফেব্রুয়ারি 21 তারিখ দুপুর বেলার রক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতেরই রক্ত। হাজার যুগের সূর্য তাপে চলবে এমন লাল যে, সেই লোহিতে লাল হয়েছে কৃষ্ণচূড়ার রাজ্যে। প্রভাত ফেরিয়ে মিছিয়ে যাবে ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে, ক্ষুদিরামকে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে, মুক্ত বাতাস কিনতে। পাহাড় তুলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারি শোকের বর্ষণ পড়ল তারি ভূমি। প্রভাত ফেরি আমায় নিবে সঙ্গে, বাংলা আমার বচন আমি জন্মেছি এ বঙ্গে। নুহাকে ধন্যবাদ। আল মাহমুদের এই কবিতায় যে গতিটা আছে, যে আবেগটা আছে, নুহা তার অনেকটাই কাছাকাছি গিয়েছে, তবে আরেকটু ভালো হতে পারতো। তবে উচ্চারণের ক্ষেত্রে যে র এবং র, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, তাহলেই আবৃত্তি আরো ভালো হবে, আরো শ্রুতিমধুর হবে। এবং ভাব বোঝার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে কোথাও কোথাও একটু সমস্যা আছে, সেগুলো আরেকটু মনোযোগী হতে হবে। আমি ওকে দিয়েছি 75। নূর নুহা, তোমার আবৃত্তির জন্য যে কণ্ঠস্বরটা দরকার, তীক্ষ্ণতা, সেটা তোমার আছে। বেশ, তো এগিয়ে তুমি যেতে পারো যদি আরো চর্চা তুমি করো। কতগুলো জায়গাতে একটু লক্ষ্য রাখতে হবে, কবিতার ছন্দের জায়গাগুলো কোথায় কোথায় মার খেয়ে গেছে সেটা একটু লক্ষ্য করো। বৃষ্টি নামে আবার বৃষ্টি শব্দটি এসছে, কিন্তু এক এক কথা বলেনি। কিন্তু বৃষ্টি নামে, বৃষ্টি কোথায় কোথায়, এই যে কোথায় আই শব্দটা দিয়ে আরো একটা মানে আকুলতা, হতাশা প্রকাশ করা যেতে পারে। সেই লোহিতেই মনে রাখতে হবে সুর কিভাবে উঠে যাচ্ছে, লক্ষ্য রাখো, এবং ছন্দ তৈরি হচ্ছে। ছড়াও ছড়াও, তখন বোঝা যাবে যে আসলে ছড়িয়ে দিতে হবে। আর একটা কথা, হাজার যুগের সূর্য তাপে, দেখো কি করে রয়ের একটা প্লাবন বয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে র কি করে, তরল ধ্বনি, মনে রাখা দরকার এগুলো। ঝাঁপ শব্দটি মনে রাখতে হবে, কিভাবে উচ্চারণ করতে হবে। শেষের দিকে তুমি অনেকটা ভালো করেছো, কিন্তু কোথাও যেন একটু টোল খেয়েছে ছন্দে। আমায় নেবে সঙ্গে, আমায় নেবে সঙ্গে, মনে রাখতে হবে যে আমায়, এই 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 যে এই যে এই যে মানে সুরের উঠানামাটা শব্দের ভেতরে, এবং বাক্য সুর তো আছে, এগুলো একটু মনে রাখলেই আমরা অনায়াসে আমাদের কবিতা লিখেছেন, যে কথাগুলো লিখেছেন, যে চরণগুলো তৈরি করেছেন, শব্দগুলো সাজিয়েছেন, তার ভিতর থেকে ছন্দ বের করতে পারবো এবং সুরও বের করতে পারবো। তাহলে আমাদের তা আরো
আকর্ষণ হয়ে দাঁড়াবে। আমরা আরো ভালো করে শ্রোতাদের আমরা সুন্দর করে যোগাযোগ তৈরি করতে পারবো। তোমাকে ধন্যবাদ। আমি তোমাকে দিলাম ৭৩। হ্যাঁ, এই আবৃত্তি তো কাকে ছেড়ে কাকে নম্বর দেব, এত ভালো লাগছে সব। শিশুদের আবৃত্তি সবসময় প্রাণে লাগে। তবে এখানে এই অভিভাবকদের বলবো, রেকর্ডিং এ একটু সমস্যা হয়েছে। রেকর্ডিংটা একটা হয়তো হলও হয়েছে, একটা ইকো তৈরি করে বা কিরকম একটা সাউন্ড হয়, এটা হয়তো মোবাইলে রেকর্ড করা হয়েছে এবং সাউন্ড একটা ইফেক্ট চলে আসছে। সেইটার জন্য এই কথাগুলো যে স্পষ্টতা, সেটা কিছু কিছু মার খেয়ে গেছে। আর যে আলোচনাগুলো হয়েছে খুব চমৎকার আলোচনা আমাদের বিজ্ঞ বিচারকরা করেছেন। একটা বিষয় আমি বলবো যে একার গুলোকে একারের মতো না হয়ে ইকারের দিকে চলে যেতে চায়। যেমন ফুলের, এটা ফুলের, এই লি এ না হয়ে ই এই ধরনের হয়ে যায়। পথে, পথে, এই থে না হয়ে পথির এরকম ধরনের হয়ে যেতে চায়। এই যে উচ্চারণ সরে যাওয়া, ঢাকা বিভাগের এই যারা আছে তাদের এই ধরনের সমস্যা হতে পারে উচ্চারণে। এই বিষয়টা আমি ৭০ দিয়েছি। ধন্যবাদ বিচারক মন্ডলীকে। আমরা পরের প্রতিযোগীর কাছে যাব এবার। পরের প্রতিযোগী অংশগ্রহণ করছে সেই রংপুর থেকে। তো রংপুরের জারিন সুভা ফিজা, ওর আবৃত্তি আমরা শুনি। আবৃত্তি করছি ফেব্রুয়ারির ২১ তারিখ। লিখেছেন কবি আল মাহমুদ। ফেব্রুয়ারির ২১ তারিখ, দুপুর বেলার অক্ত। বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়? বরকতেরই রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা। বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে? চিনতে? রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি। ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারি ভগ্নি। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে? বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। ফিজাকে ধন্যবাদ। ওই যে আগে যেসব কথা বলেছি সেই কথাগুলো খেয়াল করার সাথে সাথে যে বিষয়টা মাথায় রাখা দরকার, এই যে শেষে একটা টান চলে আসে, এই টানটা যদি পরিহার করতে পারো তাহলে আবৃত্তির একটা স্বাভাবিকতা আসে এবং সেক্ষেত্রে আবৃত্তিটা অনেক বেশি শ্রুতিমধুর হবে, অনেক বেশি আকর্ষণীয় হবে। সব মিলে ভালো লেগেছে। আমি ওকে দিয়েছি হলো ৭৬। তুমি প্রথমেই তোমাকে যে জায়গাটা একটু দেখতে চাই সেটা হলো যে আমরা আবৃত্তি শব্দটি বারবার বলি, কিন্তু কি করে ওটা উচ্চারণ করতে হয় সেটা একটু নিশ্চয়ই জেনে নিতে হবে। আবৃত্তি, আবৃত্তি, একটুখানি লক্ষ্য রাখো। কিন্তু অদ্ভুত তুমি আবৃত্তি করেছো এবং আমার মনে হচ্ছে তোমার আবৃত্তির যে কণ্ঠটা খুব পরিষ্কার, স্পষ্ট একটা আবৃত্তি তুমি করেছো এবং শব্দগুলোর উচ্চারণ প্রায় বলা যায় খুব মানে সুর ফুটে উঠেছে অনেকটাই। কিন্তু কিছু জায়গাগুলোতে তুমি একটু জড়িয়ে পড়ো নাই, সেটা কিন্তু দরকার। জড়িয়ে পড়াটা মানে জটাপাট বলা হয় যেটাকে। হাজার যুগের সূর্য তাপে, এখন তুমি যদি বলো যে না আমি কেটে কেটে পড়বো হাজার যুগের সূর্য তাপে, তাহলে তো মানে এটা অন্য কথা নাই, কিন্তু পড়তে হবে হাজার যুগের সূর্য তাপে। এটা মনে রাখতে হবে। সেই লোহিতেই চমৎকার উচ্চারণ করেছো, ছড়াও ভালো উচ্চারণ করেছো, কিন্তু তোমার ছন্দলিপি আমাকে খুব আকর্ষণ করেছে। যদিও এটাকে আমি বলবো যে ছন্দের জন্য খুব দরকার কেটে পড়া, কেটে দেওয়া। এবং সাধারণত অনেকেই একই রকম ছন্দলিপি তৈরি করে, কিন্তু তুমি একটি ভিন্ন রকম ছন্দলিপি তৈরি করেছো যা অর্থ প্রকাশ করতে খুব ভালো হয়। তোমার স্বরের যে প্রক্ষেপণ যেটা চলমান থাকে সেটা অনেকটা ভালো হয়েছে বলে আমি মনে করি। আমার ধারণা যে কবিতাতে তুমি একটা নতুনত্ব আনতে পেরেছো, তোমাকে স্বাগত তার জন্য।
আমি তোমাকে দিলাম 77। হ্যাঁ, এটা একটা ম্যাচুরিটি আছে আবৃত্তির মধ্যে, মানে শিশু আবৃত্তির মধ্যে যে একটা স্পষ্টতার গন্ধ পাওয়া যায় সেটা তোমার মধ্যে আছে। আর আর বাকি যেগুলো আলোচনা হয়েছে বিজ্ঞ বিচারকগণ সবই ঠিক আছে। কৃষ্ণচূড়া এই উচ্চারণটি একটু সমস্যা হয়েছিল, কয়ের জায়গায় একটু চাপ পড়ে ক্ষয়ের দিকে চলে যেতে চেয়েছিল কৃষ্ণচূড়ার বিষয়টি। আর এমনি সবই ঠিক আছে, ভালো লেগেছে আবৃত্তিটা অনেক, এটা আমি 80 দিলাম। ধন্যবাদ বিচারক মন্ডলীকে। আমরা রংপুর থেকে এবার যাব আবার ময়মনসিংহে। ময়মনসিংহের মালিহা তাবাসসুম মর্ম, এবার মালিহা তাবাসসুম মর্মের আবৃত্তি শুনবো। একুশের কবিতা আল মাহমুদ। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলার অক্ত। বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতেরই রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা। বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে, ক্ষুদিরামকে চিনতে। রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে, মুক্ত বাতাস কিনতে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি। ফেব্রুয়ারির শোকের বর্ষণ পড়ল তারি ভগ্নি। প্রভাত ফেরি প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে। বাংলা আমার বচন, আমি জন্মেছি এ বঙ্গে। মর্মকে ধন্যবাদ, ভালো লেগেছে। তবে কিছু বিষয় পরিহার করতে পারলে আরো ভালো হতো। একটা স্টাইল এখানে অনুসরণ করা হয়েছে। আমি জানি না যে এটা মর্মকে যিনি শিখিয়েছেন তিনি কেন এই স্টাইলটি নিয়েছেন। আসলে কবিতার শব্দই বলে দেবে যে আমার উচ্চারণটা কেমন হবে, আমার অঙ্গভঙ্গিটা কেমন হবে। কিন্তু এখানে মর্মকে একটা নির্দিষ্ট কাঠামোতে ফেলে দেওয়া হয়েছে। অভিভাবক এবং প্রশিক্ষকের প্রতি আমার অনুরোধ থাকবে মর্মকে যেন এই কাঠামো থেকে বের করে নিয়ে আসা হয়, এবং যদি এই কাঠামো থেকে বের করে নিয়ে আসা হয় তাহলে মর্ম খুব ভালো করবে, সন্দেহ নেই। আমি ওকে 65 দিয়েছি। মর্ম, তোমার সম্ভাবনা আছে, বেশ তো। তোমাকে যদি একটা ভালো প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে তুমি আরো এগিয়ে যেতে পারবে, এটাই স্বাভাবিক বলে মনে হয়েছে। যারা এখন প্রশিক্ষণ দেবেন তাদের প্রতি আমার একটু সবিনয় নিবেদন এই যে, মর্ম প্রায় আপনাদের ভাষা, আপনাদের জন্য বলছি, মনোটোন তৈরি করেছে। সব জায়গাতে একই রকম টেনে টেনে বলা, কোথাও যেন একটা ঢেউ খেলে না জায়গাটাতে। কিন্তু এটা তো কবিতার জন্য দরকার। কবি তো একই স্বরে কথা বলেন না, বলতে পারেন না একই স্বরে। সেই জায়গাতে কখনো কখনো তুমি বেশ পিচিং করতে পেরেছো কোথাও কোথাও, কিন্তু খুবই সেটা বিরল বলা যেতে পারে আমার কাছে মনে হয়েছে। কোনো কোনো শব্দকে তুমি ঠিকঠাক মতো উচ্চারণ হয়তো করনি। যেমন রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে, রুদ্ধশ্বাসে একদম পরিপূর্ণভাবে আমার একা টানতে হবে তো, চমৎকার একটি শব্দ তো এটা। তারপরে আরেকটা জায়গা তুমি মনে রাখো,
বাংলা আমার বচন, এই যে আমার বচন জায়গাটা, এখানে বাংলা আমার এর পর যে রটা আছে সেটা কিন্তু মার খেয়ে যায়। হয় কি, পুরো জায়গাতে একটা ছন্দের একটা টোল খাওয়ানো হয়েছে অনেক জায়গাতে। সেইগুলো একটু যদি বিবেচনায় রাখা যায় তাহলে অবশ্যই মর্ম ভালো কিছু করতে পারবে বলে আমার ধারণা। আমি তাকে ঠিক 65 দিলাম। প্রশিক্ষকদের বলবো যারা একটু ট্রেনিং দেন, সেটা পিতামাতাই হন বা টিচার হন, সেটা বলবো যে ওদের মতো করতে দেওয়া, ওদেরকে শুধু বুঝিয়ে দেওয়া যে কবিতাটা এরকম, আবার করলে আবার বলে দেওয়া যে হ্যাঁ তুমি এইটা ভাবো, এইভাবে এইভাবে ভাবতে পারো। এইভাবে বললে কিন্তু ওরা একসময় তৈরি হয়ে যাবে। আমি শিশুদের নিয়ে কাজ করি, আমরা দেখেছি শিশুদের প্রথম দিকে সমস্যা হয় যে প্রথম দিকে বাবা মারা বলে দেখিয়ে দেন, আপনি করেন তারপর উঠাবে, এই যে অনুকরণ করতে গেলে সমস্যা হয়। বরং শিশুদেরকে তাদের মতো যদি আমরা করতে দিই যে হ্যাঁ তুমি তোমার মতো করো, এই কবিতাটা বলো তো, যদি উচ্চারণে ত্রুটি হয় সেগুলোকে ধরিয়ে দেওয়া, আর ওর মধ্যে একটা কি বলে সেন্স গ্রো করা বা ওর চিন্তাধারাটাকে উন্নত করার জন্য যে চেষ্টা, সেইটা করতে পারলে খুব ভালো হয়। আর এটা একটু সুরে সুরে টেনে টেনে বলানো হয়েছে, সেইটা না করলে ভালো হতো। এটা মানে বেশি টানা হয়েছে, যার ফলে বৈচিত্র্যটা কম এসেছে, যেটা বলেছেন সবাই। তো আমি 62 দিয়েছি। ধন্যবাদ বিচারক মণ্ডলীকে। এবার আমরা চলে যাব মৌলভীবাজার। মৌলভীবাজার থেকে এবারের প্রতিযোগী অরুন্ধতী দেবী আমাদেরকে আবৃত্তি শোনাবে। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম আমার পরিচয়। লিখেছেন সৈয়দ শামসুল হক। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। 1300 নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ঢিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্রভূমি সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে, আমি তো এসেছি সার্বভৌম 12 ভূঁইয়ার থেকে, আমি তো এসেছি কমলার দেখি মহুয়ার পালা থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি 71-এর মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে? তবে বুঝি তুমি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকব। অরুন্ধতীকে ধন্যবাদ এমন একটি কবিতা আবৃত্তি করার জন্য। তবে আবৃত্তির যে বিষয়গুলো, সেই বিষয়টা অনেকটাই অনুপস্থিত ছিল। তবে উচ্চারণের যে সাবলীলতা, এই সাবলীলতা এটা আমাদের বুঝিয়ে দেয় যে তুমি ভালো আবৃত্তিকার হতে পারবে। আরেকটি কবিতার ভেতরে যদি ঢুকতে পারো, বয়স অল্প, নিশ্চয়ই সে কবিতার মর্মার্থ উপলব্ধি করবার তোমার ক্ষমতা আছে বা সেটা তুমি পারবে। তো সবকিছু মিলে তোমার সম্ভাবনাকে অগ্রিম অভিনন্দন জানাই। আমি তোমাকে 55 দিচ্ছি। অরুন্ধতী, তুমি একটি ভিন্ন মাত্রার বা ভিন্ন একটা কবিতা করেছো যা অনেকেই করে না, সেজন্য তোমাকে স্বাগত, ধন্যবাদ তোমাকে। কিন্তু প্রশ্নটা হচ্ছে তোমার যারা, আমি জানি না যারা প্রশিক্ষক, তাদেরকে মনে রাখতে হবে যে ফ্লুয়েন্ট কবিতা পড়াটাই কিন্তু একমাত্র পড়া নয়, কারণ এর ভেতরে কবি নানান নানান ভাষায় নানান আবেগে শব্দগুলোকে চয়ন করে
এবং একটা ছন্দ তৈরি করে। সেই জায়গাতে যদি আমরা অনর্গল পড়ে যাই তাতে কোনো কাজ হবে বলে মনে হয় না। বেশ কিছু উচ্চারণে কয়েকটা জায়গাতে বেশ ভুল আছে বলে আমার মনে হয়েছে, সেগুলোকে একটু লক্ষ্য রাখতে হবে। যেমন চিহ্ন শব্দটি কিভাবে উচ্চারণ করব, আমি দুই ভাবে জানি, দুই রকম করে জানি। চিহ্ন বলা হয়েছে, কিন্তু আমি যেটা অনুসরণ করি পরের নটে হ দেওয়া হয়, চিহ্ন, এটাকে আমি মানি। এটা যদি মেনে চলো দুই রকমের ভাবে হতে পারে, তবে আমি আমারটা বলে দিলাম। এখন চর্যা শব্দটি অক্ষর ভালো উচ্চারণ করেছো, কিন্তু চর্যা এই শব্দটি উচ্চারণ করতে হবে। ভুইয়া, ভুইয়া, বাঁচি, এগুলো মনে রাখতে হবে। আরো কিছু কিছু উচ্চারণে ভুল আছে বলে আমি মনে করি। সেই দিক থেকে আমি এভাবে পড়ার জন্য তোমাকে আরো একটু লক্ষ্য রাখতে হবে যে আসলে কি করে পড়তে হবে, স্বরগুলোকে, সুরগুলোকে কি করে আমরা আনবো, শব্দের সুর এবং বাক্যের সুর, এটা পার্থক্য করা আছে। শব্দকে আমরা বলি আসলে এক্সেন্ট করা, শব্দ সুর করা, আর ওটা হচ্ছে ইন্টোনেশন, অর্থাৎ বাক্য সুর তৈরি করা। এই জায়গাগুলো যদি একটু আমরা মনে রাখি তাহলে আমরা কবিতাকে প্রাণ দিতে পারবো আমার মনে হচ্ছে। সেখান থেকে আমি তাকে 55 দিলাম। শিশুদের আবৃত্তি নির্বাচনের ক্ষেত্রে একটু খেয়াল রাখা দরকার। যারা নির্বাচন করে দেন তাদেরকে বলবো যে এই কবিতাটি খুবই ভালো কবিতা এবং খুব জনপ্রিয় একটা কবিতা, বহুল পঠিত কবিতা, কিন্তু শিশুদের ক্ষেত্রে এটা একটু কঠিন হয়ে যায় তাদের জন্য। এখানে এত বেশি চিত্রকল্প আছে, এত বেশি ছবি আছে, এত বেশি মানে বর্ণনা আছে, নানা কিছু, সেইটার জন্য একটু কঠিন হয়ে যায় বৈচিত্র্য আনা তাদের জন্য। যার ফলে এই শিশুদের আরেকটু শিশুতোষ বা শিশুদের ভালো লাগবে বলতে এই ধরনের কবিতা নির্বাচন করলে ভালো হয় আর কি। আর এইটা একটু পড়ার দিকে চলে গিয়েছে, বলার দিকে চেয়ে আবৃত্তি তো বলা সেইটা কম হয়েছে, পড়ার দিকে গেছে। আর একটা বিষয় হলো যে যে উচ্চারণগুলো হয়েছে, যেমন বলেছেন লিয়াকত ভাই বলেছেন চর্যা, পরে রেপ থাকলে সাধারণত আমরা ও কারণ তো বলবো আগেরটা। আর সোনা মসজিদ, এটা সোনা মসজিদের মতো মনে হচ্ছে, ও কারটা স্পষ্টতা পাইনি। আর ফেলে, ফ আর ইংরেজি এফ, দুটোর মধ্যে তফাৎ আছে। ফুটবল কিন্তু ফুল, এটা ফেলে হবে, ফেলে হবে না। এই বিষয়গুলো আর একটু খেয়াল রাখতে হবে। যাই হোক, আমি তোমাকে 57 দিয়েছি। 57। যাই হোক, আমরা একটি মন্তব্যের ব্যাপারে সম্মানিত বিচারকদের দৃষ্টি আকর্ষণ করছি। এখানে জান্নাতুল ফেরদৌস বাপ্পি মন্তব্য করেছেন এবং একটা প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন। আমি সেই প্রশ্নটার ব্যাপারে উত্তর জানতে চাচ্ছি আপনাদের কাছে। সেটা হলো আবৃত্তির শুরুতে সালাম এবং শেষে ধন্যবাদ দেওয়া যাবে কিনা, বা দিলে নম্বর কমে যাবে কিনা, এটা তিনি জানতে চাচ্ছেন। সম্ভবত অভিভাবক কোন প্রতিযোগীর। আমি আপনাদের মতামত চাচ্ছি। এবার আমি বলি এই বিষয়টা নাকি, সেটা হলো যে এই শুরুতে যদি কেউ স্বাগত জানায় এবং শেষে যদি সমাপ্তির একটা জন্য ধন্যবাদ জানায় বা সালাম দেয়, সেটা একটা বাড়তি বিষয়। এটা আবৃত্তির মধ্যে পড়ে না, তাতে দোষও নেই, তাতে আবার খুব যে গুণ হবে, মানে তার কিছু মার্কস যোগ হবে এমনও না। এটা দিলে আবার আবার বিয়োগও হবে না মার্কস। এটা হ্যাঁ, ঠিক আছে তো নাকি লিয়াকত ভাই কথাটা? না আমি একমত, এতে কোনো সমস্যা নেই, আপনি বলুন। তবে বরকত ভাই, এখানে আমি একটু যোগ করতেছি। সেটা হলো যে আমি গত পর্ব নরেন স্যারের কথাটা বলেছিলাম যে শামসুন্নাহার হলে স্যার বিচারক হিসেবে গিয়েছিলেন, একটা মেয়ে ধন্যবাদ বলেছিল, ধন্যবাদ বলার পরে স্যার না বলেন। এখন ওই শেষে যে ধন্যবাদ যদি দিয়ে দেয় তো সেটা আবার সমস্যা হয়ে যাবে। ধন্যবাদ দিতে গিয়ে যেটা বলেছেন, অসীম যেটা বলেছেন সেটা হলো ধন্যবাদ ধ বলতে যে দ হয়ে গেল, সেই ঝুঁকিটা না নেওয়াই ভালো। আমরা যেটা বুঝলাম সেটা হলো যে এটা না বললে বরঞ্চ ভালো, মানে সালাম বা ধন্যবাদ না দেওয়াটাই ভালো, এতে কোনো নম্বর যোগ হয় না। বা অনেকের ভয় থাকে যে আমি বিচারকরা এত সম্মানিত, তাদেরকে আমি সালাম দেইনি, এই জন্য মনে হয় আমাকে নম্বর কম দেবে, এরকম ভয় থেকে। আর বাবা মায়েরা বা শিক্ষকরা এই গুরুদের প্রতি ভক্তি দেখাতে গিয়ে এই শুরুতে সালাম বা নমস্কার এগুলো তারা করতে বলে দেন।
আচ্ছা, এইটা দিতে গিয়ে যদি ওখানে ভুল হয়ে যায় তখন কিন্তু প্রথমেই বিচারকদের ইমপ্রেশনটা তোমার দিকে খারাপ হয়ে গেল, যে এ তো সালাম দিতে গিয়ে উচ্চারণ ভুল করেছে বা ধন্যবাদ বলতে গিয়ে উচ্চারণ ভুল করেছে। ওর জন্য হয়তো নম্বর কাটা যাচ্ছে না, কিন্তু একটা নেতিবাচক ধারণা তৈরি হয়ে যায়। সুতরাং এটা আমার মনে হয় যে না দেওয়াটাই ভালো। আবৃত্তির ওই পরীক্ষার হলে যেমন উত্তর লিখতে গিয়ে উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লিখলেও মানে কোনো দরকার নাই ওখানে লেখার, বা শেষে শেষ লেখা দেওয়ারও দরকার নাই যে শেষ হয়েছে আমার উত্তরটা। উত্তর দেখলেই বোঝা যাবে যে উত্তর লেখা শেষ হয়েছে। তো আমার মনে হয় আমরা সিদ্ধান্তটা পেয়ে গেছি। জান্নাতুল ফেরদৌস বাপ্পি, আপনাকে ধন্যবাদ প্রশ্নটির জন্য। অনেকের মনে প্রশ্ন থাকে কিন্তু করেন না, আপনি করায় ব্যাপারটি আমরা একদম পরিষ্কার করতে পারলাম। তাহলে এবার আমরা ঢাকায় চলে আসি। এবারে ঢাকার প্রতিযোগী সামিয়াত সামি। আবৃত্তি করছি কোন এক মাকে, লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। কুমড়ো ফুলে ফুলে নুইয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের উপরে শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো। লক্ষ্মী মা রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পরেই আর হাসে। তোর উপরে রাগ করতে পারি? নারকেলের চিরিগোটে উড়কি ধারের মুরগি ভাজে, এটা সেটা আরো কত কি, তার খোকা যে বাড়ি ফিরবে। ক্লান্ত খোকা, কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, পুঁই লতাটা নেতানো। খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায়, উঠারে উঠারে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে, কখন আসে? এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভিটে ভরেছে। ধন্যবাদ। সামিয়া সামিকে ধন্যবাদ। কবিতায় নাটকীয়তা আছে, নাটকীয়তা সামি ওর কণ্ঠে আনার চেষ্টা করছে। তবে কখনো কখনো আমার কাছে মনে হয়েছে যে নাটকীয়তাটা একটু স্বাভাবিকের চেয়ে অধিক মাত্রায় হয়ে গিয়েছে। উচ্চারণ প্রায় ঠিকই আছে, ওই অতি নাটকীয়তা যদি পরিহার করতে পারে তাহলে সামি নিঃসন্দেহে খুব ভালো করবে। আমি ওকে দিয়েছি ৭৯। সামি, যে জিনিসটা আমার ভালো লেগেছে, যে দিকটা আমার ভালো লেগেছে তোমার, সেটা হলো কি করে নাটকটা আনতে হয়, স্বরের পরিবর্তনটা করতে হয়। আমরা যেটাকে বলি, যারা প্রশিক্ষণ দিয়েছেন তোমাকে, ভেরিয়েশনটা কি, বৈচিত্র্যটা আনা। কিন্তু বৈচিত্র্যর মাত্রা কখনো কখনো ছাড়িয়ে যাওয়া যাবে না, কিন্তু সেটাকে সীমার ভিতরে রাখতে হবে, অবশ্যই সেটা রাখতে হবে। কতগুলো জায়গা তোমাকে মনে রাখার জন্য বলছি। কবি এখানে বলছে জায়গাটা মনে রাখো, ঝাপসা চোখে মা তাকায় উঠোনে। নিশ্চয়ই এখানে একটা ঝাপসা চোখ কেন, তারও তো কারণ আছে। সে কি বৃদ্ধা নাকি চোখের জল, সেটা খুব বেশি জায়গাতে আনার দরকার নেই। এই যে শকুনিরা সব, খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে, শব্দের মানে উচ্চারণের ভিতরেই তো থেকে যায় সবকিছু। তারপরে চৈত্রের রোদ, আমরা বুঝি যে এখানে আসলে চৈত্রের রোদ মানে কি, যে চৈত্রের রোদ
স্নেহের রোদ, এই পার্থক্যটা কিন্তু আছে। দুটোর ভিতরে এত জায়গা আছে যে কখনো কখনো এই যে ডাটায়, সজনে ডাটায় ভরে গেছে, আবার ঝরে পড়ে যায় ডাটাটা। এই যে জায়গাটা আমরা ধরতে পারলে কিন্তু কবিতাটা আমরা ধরতে পারবো সব মিলিয়ে। তোমার এই যে স্বরের যে ভেরিয়েশনটা, এবং কখনো কখনো যেটা অলোক রঞ্জন দাশগুপ্ত বলেছিলেন, যে যেটা আমি অভিভাবকদের জন্য বলছি বা প্রশিক্ষকদের জন্য বলছি, সেটাকে নাটকীয়তার অনাটকীয়তা আনতে হবে, নাটকীয়তার নাটকীয়তা করা যাবে না। সেই জায়গাটা যদি পরিহার করতে পারো, তাহলে আমি মনে করি যে আরো আরো চমৎকার তোমার সম্ভাবনা থেকে যাবে। আমি অবশ্যই এটাকে আমি দেব 79। 79 নাকি? এই একটু এই যে নাটকীয়তার কথা বলা হয়েছে, যার ফলে একটু উচ্চকিত হয়েছে, এটা এতটা উচ্চকিত অর্থাৎ উদাত্ত স্বরটা চলে এসছে। এখানে অনুদাত্ত স্বর অর্থাৎ নিম্ন স্বরটা ব্যবহার করতে পারলে ভালো হতো, তা না হলে স্বরিত অর্থাৎ মাঝামাঝি স্বর যেটা, সেটা ব্যবহার করলে ভালো হতো। কিন্তু কবিতার মর্মগুলো এসেছে, সেই জন্য তোমাকে ধন্যবাদ যে কবিতার অর্থগুলো স্পষ্ট হয়ে গেছে। এই আর কি, আমি 75 দিলাম। ধন্যবাদ। আমরা তাহলে পরবর্তী প্রতিযোগীর কাছে যাই। পরবর্তী প্রতিযোগীও ঢাকা থেকে এবারের প্রতিযোগী আয়ুষ্মান বড়ুয়া। কবি আল মাহমুদের লেখা অমর একুশে কবিতাটি আবৃত্তি করছি। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলার অক্ত, বৃষ্টি নামে। বৃষ্টি কোথায়? বরকতেরই রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা। বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে? রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি। ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি। প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। ধন্যবাদ। ভালো লেগেছে আবৃত্তি। তবে ওই শব্দের কোথাও কোথাও, যেমন জ্বলবে এমন লালজি, জ্বলবেটা এমন লালজি থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। আর উচ্চারণ মোটামুটি ভালো হয়েছে, উপস্থাপনাও ভালো হয়েছে। আমি ওকে দিচ্ছি 78। কণ্ঠস্বরটা এত ভালো লাগলো কেন? সেটা কি রেকর্ডিং এর জন্য, নাকি ওর নিজস্ব কণ্ঠস্বর? ভারী সুন্দর, অন্যরকম কণ্ঠস্বর, আকর্ষণ করে। কিন্তু তার ভেতরেই তো কথা থেকে যায়। তোমার খুব পরিষ্কার উচ্চারণ, চিনতে নাকি, এবং ভয়ের উচ্চারণ, রুদ্ধশ্বাসে কোথাও টাল খায় না। কিন্তু আমি যে কথাটা বারবার বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে শব্দের ভিতরে যে সুরগুলো, সেটা কেন আমরা আনবো না? যেমন আমায়, এই শব্দগুলো, এই যে সুরগুলো কিন্তু রিজার্ভ করা থাকে, আমাদের নিজস্ব কিছু শব্দ। যেমন গাইছে, আমায়, এই শব্দগুলোকে ভালো করে বলতেই হবে, সেই লোহিতেই। এখানেই তো সুরটা আমরা পেয়ে যাই, বাড়তে কোনো কিছু করা লাগে না, তুমি বাড়তে কোনো কিছু করনি। কিন্তু প্রথম যে স্তবকটা, সেই স্তবকটা অমন করে না বললেই চলতো। কিছু কিছু জায়গায় তুমি যে ছন্দলিপি করেছো, ছন্দলিপি করে যে পরের শব্দের উপর জোর দিয়েছো, সেটা একটি ভিন্নতা এনেছে বেশ কয়েক জায়গাতে। আমি সময় নষ্ট করতে চাই না এই ব্যাপারটাতে। ভীষণ অন্যরকম ছন্দলিপি করলে ভালো লাগে। এই যে ছন্দলিপি বলতে আমি ভাবছি যে তুমি জ্যোতিটা কোথায় দিচ্ছ, জ্যোতির পরে কোথায় জোরটা দিচ্ছ, এবং কোন শব্দের উপরে তুমি জোর লাগাচ্ছ, মানে কোন শব্দকে তুমি সুর লাগিয়ে দিচ্ছ। এই জায়গাটা খুব
ভালো করে লক্ষ্য রাখতে হবে যারা প্রশিক্ষণ দেন, এটা আমার মত। যেহেতু আমি অকাস্টিক ব্যাপারটা নিয়ে পড়াশোনা করছি এবং মানে টোন নিয়ে পড়াশোনা করছি, এটা আমার মানে বলতেই হচ্ছে। আর সবচেয়ে বড় জায়গা হচ্ছে যে কোথাও কোথাও ছন্দের একটু টোল খায়, যেটা আমরা বলি ইংরেজিতে বলি রিদম, এই জায়গাগুলো নিশ্চয়ই লক্ষ্য রাখতে হবে। আমি তোমাকে 75 দিচ্ছি। আমি অন্য একটা বিষয় বলবো, সেটা হলো যে দমের বিষয়টা। শিশুদের ক্ষেত্রে তো আর দমের বিচারটা করা যাবে না, কিন্তু যেটা বলবো যে দম নেওয়ার একটা বিষয় আছে, একটা টেকনিক্যাল বিষয় বলছি। সেটা যারা বাচিক কাজ করে, আবৃত্তি হোক, নাটক হোক, সঙ্গীত হোক, তাদের নাক দিয়ে শ্বাস নেওয়াটা অভ্যেস করতে হবে। মুখ দিয়ে শ্বাস নিলে একটা পংক্তি শেষ করলে আবার যখন বলে তখন একটা আওয়াজ চলে আসে, এই ধরনের চলে আসে। সুতরাং তখন পংক্তিটা যখনই শেষ হবে, মুখটা বন্ধ হবে, নাক দিয়ে শ্বাস আসবে, তাহলে কিন্তু আওয়াজটা ওইভাবে আসবে না। এই বিষয়টা অভ্যেস করে নিলে হবে। আমি প্রশিক্ষকদের উদ্দেশ্যে বলছি যে তারা যদি এই কাজটা করেন, যাদের শেখান বাচ্চাদের যে নাক দিয়ে শ্বাস নেওয়াটা, তাহলে কিন্তু এই আওয়াজটা মাইক্রোফোনে বা যে কোনো জায়গায় ওইভাবে যাবে না। আমি এমনিতে ভালো লেগেছে। আর সোনার ছেলে এই ও কারটা ঠিক মতো আসেনি, একটু উ এর দিকে চলে যাচ্ছে, সেইটা খেয়াল রাখতে হবে। এটা বাংলাদেশে একটা প্রবণতা আছে, ওটা উ এর দিকে চলে যেতে চায়। একেবারে উ হয়েছে তা না, কিন্তু মাঝামাঝি একটা কিছু হয়েছে, সেইটা একটু খেয়াল রাখবেন আর কি। আর 72 দিয়েছি। হ্যাঁ, ঢাকা থেকে এবার আমাদের গাজীপুরে চলে আসি। সাফিয়া আক্তার শর্মী এবারের প্রতিযোগী গাজীপুর থেকে। আবৃত্তি করছি আবু জাফর ওবায়দুল্লাহ রচিত সেই বিখ্যাত কবিতাটি মাগো ওরা বলে। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনের ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্যে কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে, তোর ওপরে রাগ করতে পারি? নারকেলের চিড়ে কোটে উড়কি ধানের মুড়কি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, পুঁইলতাটা নেতানো। খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর মা আবার দাওয়ায় বসে পিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে, কখন আসে। এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ফিটে ভরেছে। ধন্যবাদ সবাইকে। শর্মী, ধন্যবাদ। ওই যে আমি কানে লাগছে যে মাতাকায় মাতাকায় খোকা সব শকুনিরা, এই যে শব্দ থেকে শব্দের যে একটা দূরত্ব, সেটা একটু খেয়াল করতে হবে। আর নাটকীয় টানতে গিয়ে আসলে কবিতার অর্থ মা খেয়ে গিয়েছে।
এই বিষয়টাও খেয়াল রাখতে হবে, এবং যে বরাবরই আমরা প্রশিক্ষকদের বা অভিভাবকদের উদ্দেশ্যে যেটা বলছি, যে আসলে কবিতায় কি বলতে চেয়েছে সেই বিষয়টাকে বুঝে সেটাকে কণ্ঠে নিয়ে আসতে হবে। কেবলই অঙ্গভঙ্গি, কেবলই নাটকীয়তা দিয়ে কিন্তু আসলে কবিতার আসল বিষয়টা বোঝা যায় না, বা কবিতার আসল বিষয়টা প্রকাশ করা যায় না। আমি ওকে দিয়েছি 62। যিনি আবৃত্তি করলেন তাকে বলবো যে তোমার সম্ভাবনাটা ভালো আছে, তুমি এগিয়ে যেতে পারবে। কিন্তু যিনি প্রশিক্ষণ দিয়েছেন তাকে বুঝতে হবে যে কবিতার মর্মটা কি, মানে কবিতার অর্থটা কি, যেটাকে আমরা মিনিং বলছি, সেটা কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু আমাদের দরকার। তা না হলে ওই মানে স্বরভঙ্গি মানে অঙ্গভঙ্গি দিয়ে এটা কিন্তু করা যাবে না। এক্ষেত্রে শুদ্ধ স্বর, সুর এবং উচ্চারণ কাজ করে, এগুলো মাথায় রাখা খুব দরকার। তা না হলে এই মানে কবিতার যে স্বাভাবিকতা সেটা হারিয়ে যায়। এবং তুমি দুলিয়ে দুলিয়ে পড়ছো, টেনে টেনে পড়েছো, কোথাও লয়টা একদম আসেই নাই। এই যে সব প্রকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে, দুটো চরণ কিন্তু আলাদা করে বলা আছে, এগুলোকে মাথায় রাখা দরকার প্রশিক্ষককে। আমি অনুরোধ করছি, তাদেরকে বিনয়ের সঙ্গে অনুরোধ করছি। কয়েকটা শব্দ কিন্তু ঠিকই বলেছেন এখানে বরকত ভাই, যে আমরা আসলে তো এবং ও এবং উ এই পার্থক্যটা করতে পারি না, যার জন্য আমাদের হয় না। আমরা অনেক সময় তোমার জায়গা থেকে তোমার করে ফেলি। এটা সবসময় স্বরধ্বনির আমাদের আসলে খুব খুব কম জ্ঞানী আছে, আমরা খুব ভালো করে উচ্চারণ করতে পারি না স্বরধ্বনিকে। আমরা ব্যঞ্জন ধ্বনি নিয়ে কথা বলি, কিন্তু স্বরধ্বনি নিয়ে কথা বলি না। ধন্যবাদ বরকত ভাইকে যে তিনি স্বরধ্বনি নিয়ে কথা বলছেন। স্বরধ্বনি আমাদের সমস্যা আছে, কারণ ওটা তো সুর তৈরি করে শেষ পর্যন্ত। এরপরে তুমি যেটা বলছো, যে শব্দটি হওয়া উচিত নেতানো, শব্দটা এতে অনেক সুর থাকে, তো এটা নিশ্চয়ই মনে রাখতে হবে যে এই নেতানো শব্দগুলো, এই ধরনের শব্দগুলো মাথায় রাখতে হবে। এগুলোকে যদি তুমি ঠিকঠাক মতো করতে পারতে, মানে স্বাভাবিকভাবে যদি কবিতাটা পড়তে পারতে, তাহলে হয়তোবা আমরা আরো একটু ভালো বিবেচনা করতে পারতাম। সেইখানে আমি তোমাকে 57 বেশি দিতে পারছি না। যাতে একঘেয়েমি, যারা অভিভাবক বা শিক্ষক, তাতে একঘেয়েমি যাতে না হয় সেই চেষ্টাটা করতে হবে। আর একটা হলো মানেগুলো বুঝিয়ে দিতে হবে তাদেরকে, যে এটার মানে এই। সব আর শকুনি দুটো আলাদা আলাদা বিষয়, যেটা অসীম বলেছেন বিষয়গুলো, এটা আলাদা আলাদা। যে এই শব্দের মানে এই, সব মানে হচ্ছে যেটা, শকুনি মানে এটা, আর ব্যবচ্ছেদ মানে এটা। এইগুলো যদি বুঝিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা ভালো করতে পারবে, আরো ভালো করতে পারবে আশা করি। তো 60 দিলাম। তাহলে আমরা আবার উত্তরবঙ্গে যাব, এখন রংপুরে। রংপুর থেকে এবারের প্রতিযোগী মোহাম্মদ আলমাস আজিম সিদ্দিকী। আবৃত্তি করছি কবি আল মাহমুদ রচিত 21 কবিতা, কবিতাটি। ফেব্রুয়ারির 21 তারিখ, দুপুর বেলা রক্ত, বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়, বরকতেরই রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সে লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে, ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারি ভগ্নি। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। আলমাস আজিম সিদ্দিকীকে ধন্যবাদ, সুন্দর হয়েছে। তবে ওই যে ঝাঁপ, এই ঝাঁপটা কেন যেন আসছে না, মানে চন্দ্রবিন্দুটা কেন যেন আসছে না। আর আরেকটু ভালো হতে পারতো যদি আরেকটু পরিচর্যা করা হতো। আমার কাছে মনে হচ্ছে পরিচর্যার খানিকটা
অভাব ছিল, কিন্তু সম্ভাবনা আছে। আজিম সিদ্দিকী যে ভালো আবৃত্তিকার হবে তার সমস্ত রকম বৈশিষ্ট্যই ওর মধ্যে আছে। আমি ওকে দিয়েছি ৭৭। সম্ভাবনার কথা তো বলাই যায়, তোমরা তো শিশু কিশোর, তোমাদের তো অনেক সময় রয়েছে। এই সময়টা যদি আমরা আরো একটু ভালো করে দেই কবিতার প্রতি, আবৃত্তির প্রতি, তাহলে নিশ্চয়ই আমরা ওদেরকে ভালো করতে পারবো, আরো এগিয়ে নিতে পারবো। কারণ আমাদের কবিতা আবৃত্তিতে আগ্রহী করে তোলাই দরকার। ভুলের তুলনায় ভুল তো হবেই আমাদের উচ্চারণ। কয়েকটা উচ্চারণ কিন্তু মাথায় রাখতে হবে যারা প্রশিক্ষণ দিয়েছে, সেটা হলো কোথায় শব্দটি কেন হবে, বৃষ্টি কোথায় কিন্তু হয়ে গেছে কোথায়। এই কোথায়টা সবচেয়ে কম কম আসলে স্মরণশীল, ওটা একটু আরো মুখটা হা হয় এবং তার জন্য আরো ভালো হতে পারে জায়গাটাতে। কৃষ্ণচূড়ার ডাল যে সঠিকভাবে যদি আমরা না জানি, তাহলে কৃষ্ণচূড়ার ডালের সঙ্গে কৃষ্ণচূড়ার যে একটা সম্বন্ধ রয়েছে সেটা থাকবে না। কন্যা শব্দটিকে পরিষ্কার করে ওকার আনতে হবে ভালো করে, কন্যা। এখানে 9টা নাসিক্য ধ্বনি আছে, চমৎকার করে ধ্বনিত হয়, চলনশীলতা বাড়ে। এবং রুদ্ধশ্বাসে এই যে একটা অদ্ভুত ব্যাপার, শব্দের ভিতরে যে উচ্চকৃত ধ্বনি আছে, শীষ ধ্বনি যে ব্যবহারটা, সেটা আমাদেরকে আরো করে দেয়, কর্কশতা তৈরি করে। সেখানে সেই জায়গাগুলো যদি আমরা ভালো করে উচ্চারণ করতে পারি, যাকে আমরা বলি আর্টিকুলেশন করতে পারি, তাহলে আরো ভালো হবে বলে মনে করি। তোমাকে আমি 60 দিলাম। আমি আর নতুন কিছু বলবো না, যে আলোচনাগুলো হয়েছে সেগুলো ঠিক আছে, একটু সুরটা বেশি আছে, এই সুরটা একটু কম হলে ভালো হতো। আমি এখানে 70 দিয়েছি ওকে। এবারের প্রতিযোগী জামালপুর থেকে ফাতহুম মুবিন হেরা। আমরা হেরার আবৃত্তি শুনি। আবৃত্তি করছি আবু জাফর উবাইদুল্লাহ রচিত কোনো এক মাকে। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে। তোমার জন্য কথার ছুরি নিয়ে তবেই না বাড়ি ফিরবো। লক্ষ্মী মা রাগ করে না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে। তোর উপরে রাগ করতে পারি? নারকেলের চিড়ে কুটে, উড়কি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরো কত কি। খোকা যে তার বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাটা, পুইলতাটা নেতানো। খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনেরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চোট্টে রোদ পুড়িয়ে দেয় শকুনেদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভাঙে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে? এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ফিটে পড়েছে। ধন্যবাদ। হেরাকে ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার জন্য। এবং যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এই জন্যই তারা বিশেষভাবে অভিনন্দন পাওয়ার যোগ্য, যে অসংখ্য শিশুর মধ্যে ওরা সাহস করেছে এমন একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার জন্য। হেরাকে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে। ওই যে বরকত ভাই যেটা বারবারই বলছিলেন যে ও এবং উ, এটা সাংঘাতিকভাবে সমস্যাটা আছে। চ-ছয়ের সমস্যা তো আছেই, এবং কবিতাকে বুঝে পড়ার ক্ষেত্রে মানে এটা যে বারবার বলছেন যে সেটা বলা হয়নি, পাঠ হয়ে যাচ্ছে, বারবার একইভাবে থেমে যাওয়া, শেষের দিকে একই রকম টান তৈরি হওয়া,
এই বিষয়গুলো যদি হেরা পরিহার করতে পারো তুমি ভালো করবে, এবং আমাদের বিশ্বাস তুমি এই ত্রুটিগুলো দূর করতে পারবে। আমি হেরাকে দিয়েছি 62। একই রকম ব্যাপারটা বলা চলে যে একটা কবিতার প্রথম জায়গাটা হচ্ছে, আমরা যদি মনে রাখি নাটকীয়তাটা কি, যে প্রথম যেটা বলা হচ্ছে সেটা হলো মায়ের চিঠি। পরে আর একটা চমৎকার একটা বলবো আমি, যারা প্রশিক্ষণ দিয়েছেন সেখানে বলা যেতে পারে যে তার আগেই একটা যে ঘটনা ঘটে গেছে তার আগেই দেখিয়ে দেওয়া হলো, ফাস্ট ফরওয়ার্ড বলি এটাকে আমরা, যে পকেটের চিঠিটা মানে ভিজে গেছে রক্তে, তার অর্থ যে খোকা আর নেই। তারপর আবার প্রথম দিকে চলে যাওয়া হয়েছে, পরে আবার খোকার চিঠি লিখছে, তারপরে আবার কবির বর্ণনা আছে। এইগুলো যদি আমরা না বুঝি তাহলে আমরা ধারাবাহিকতাটা তৈরি করতে পারবো না। এর ভিতরে যে একটা অন্তর্নিহিত নাটকীয়তা আছে, সেই নাটক আছে, সেটাকে আমরা বের করে আনতে পারবো না। স্বাভাবিক বলা যেতে পারে আরো একটু, এই কবিতাটা অনেক বেশি একটুখানি মানে ছন্দটা ডিমান্ড করে, অনেক বেশি ছন্দ ডিমান্ড করে, সেই জায়গাগুলোতে একটু কমতে আছে বলে আমার কাছে একটু মনে হয়েছে। দেখো এটা সেটা আরো কত কি, এই যে আরো শব্দটা কিন্তু আসলো না, ছন্দটা কিন্তু এখানে টুল খেয়ে গেল, মনে রাখতে হবে। আমি তাকে 58 দিলাম। হ্যাঁ, এইটার আমিও একই কথা বলতে চাই যে বুঝে যেন কবিতাটা করে। শিশুদের তো নিজের যেখানে বোঝার ক্ষমতা যদি না থাকে তাহলে অভিভাবকদের সেটা সাহায্য করতে হবে, যে কবিতাটা এটার অর্থ, এটার প্রেক্ষাপট একটু বলে দিতে পারলে ভালো হয়। তাহলে শিশুদের বুঝে করতে পারবে, কিন্তু ওদের সেই ক্ষমতা আছে, ওরা পারে। আর এই যে কৃত্রিমতা যাতে না থাকে সেই ব্যবস্থাটা করা, কৃত্রিমতা মুক্ত আবৃত্তি করতে পারা ভালো, সেই ব্যাপারে খেয়াল রাখা। আর একটু টেল ড্রপ যেটাকে বলে, অর্থাৎ শেষের বর্ণটা খেয়ে যাওয়া, সেরকম কিছু হয়েছে। আর ওগুলো তো আছেই, যেটা বলেছেন ওনারা, যে এই স্বরধ্বনি গুলো সরে যাওয়া, আমাদের এখানে অ উ এ এই ধরনের, ও উ এই ধরনের সমস্যাগুলো হয়, সেগুলো একটু খেয়াল রাখা। আর হলো যে এই শেষের বর্ণটা যাতে খেয়ে না যায়, অর্থাৎ শেষের বর্ণ পর্যন্ত শুনতে পারতে হবে, তাই না? আমার এই রটা, বা পাগল এই যে লটা আছে, এই ধরনের শব্দগুলো যেন শুনতে পাওয়া যায়, সেগুলো যেন ভিতরে না চলে যায়। 59 দিয়েছি। ধন্যবাদ। আমরা এবার আবার ফিরে আসব ঢাকায়। ঢাকা থেকে এবারের প্রতিযোগী সিদরাতুল মুনতাহা ঈশানা। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম 21-এর কবিতা। লিখেছেন আল মাহবুব। ফেব্রুয়ারির 21 তারিখ, দুপুর বেলার অক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতেরই রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতে লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বর্ষণ পড়ল তারি ভগ্নি। প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। ঈশানা, ধন্যবাদ, ভালো লেগেছে। তবে সমস্যা হলো এটা যে আমরা অনেক সময় সুরের মধ্যে সুরকে প্রাধান্য দিতে গিয়ে আমরা আসল ভাবটা হারিয়ে ফেলি। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে, তাহলে নিঃসন্দেহে ভালো করবে। আমি ঈশানাকে দিয়েছি 71। ঈশানার কবিতা আবৃত্তির সম্ভাবনা। তোমাকে ধন্যবাদ। কবিতা আবৃত্তির চর্চাটা আরো একটু বাড়ানোই দরকার ছিল।
কিন্তু যেটুকু করেছো তাকে তো ফেলে দেওয়া যাবে না, ভালো করেছো তুমি অনেকটা। আর আমি কয়েকটা জায়গাতে একটু একটু আবারও দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, সেটা হলো এই যে জ্যোতিটা কোথায় দিতে হবে সেটা কিন্তু এলোমেলো ভাবে দেওয়া যাবে না, কখনো কখনো এলোমেলো ভাবে জ্যোতিটা দেওয়া হয়েছে। দুই, ভয়ের উচ্চারণটা কিন্তু থেকেই যাচ্ছে। হ যদি আর একটা জায়গাতে আমি বিরোধ তৈরি করতে না পারি তাহলে কিন্তু হবে, যেমন আহ, যদি মনে করো যে ছড়াও ফুলের বন্যা, হর পরে ল আসছে, এই যে হ এবং লয়ের ভিতরে যে কন্ট্রাস্টটা তৈরি করতে হবে সেখান থেকে কিন্তু নতুন একটা সুর বেরিয়ে আসবে, তাই না? নতুন একটা সুর বের করে আসবে, সেই জায়গাগুলো একটু লক্ষ্য রাখাই দরকার। এবং প্রভাত ফেরি নামটা যখন আমরা ডাকি তখন আমাদের লক্ষ্য রাখতে হবে। আর আমায় নেবে সঙ্গে, তাহলে আমরা একটা অন্য রীতিতে করতে পারি, এই নেবের উপরে দ্রুত চলে যায়, আমায় নেবে সঙ্গে হতে পারে, এইরকমও হতে পারে, এটা আমার একটা ধরন হয়তো বা। সেখানে আমি 69 দিলাম তোমাকে। হ্যাঁ, ওই ওদেরকে যদি একটু বুঝিয়ে দেওয়া যায় যে প্রভাত ফেরিটা কি, প্রভাত ফেরি যখন বলছে তখন প্রভাত ফেরিটা কি, এটা যদি একটু বুঝিয়ে দেওয়া যায়। বঙ্গ বলছে, তাহলে বঙ্গটা কি আসলে, এটা মানুষ না দেশ, কোন দেশ, এই বিষয়গুলো একটু যদি ওদের মধ্যে দেওয়া যায় তাহলে কৃত্রিম হয়ে যায় না, সেটা অনেকটা মানে আবেগমথিত হবে এবং স্বাভাবিক মনে হবে, ছবিটা ভেসে আসবে। সেই বিষয়গুলো একটু ধীরে ধীরে, যেহেতু ওরা করছে এবং বেশিরভাগই আমরা দেখলাম যে ভালোই করছে, সেই জন্য ওদেরকে আরেকটু প্রাণবন্ত করা এবং এই বিষয়ের সাথে সম্পৃক্ত করে দেওয়া, এটা খুব প্রয়োজন। যাই হোক, ওকে আমি 67 দিয়েছি। এবারের প্রতিযোগী সিমিন হাবিব সাফা, সেও ঢাকা থেকে। আমি আবৃত্তি করছি কবি আবু জাফর ওবায়দুল্লাহর কোনো এক মাকে। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নিবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্যে কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরবো। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে। তোর উপরে রাগ করতে পারি? নারকেলের চিড়ে কোঠে, উড়কি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাটা। ওই লতাটা নেতানো, খোকা এলি ঝাপসা চোখে মা তাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, ভিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে, কখন আসে। এখন মার চোখে শিশির ভোর, স্নেহের রোদে ভিটে ভরেছে। ধন্যবাদ। তবে যে উচ্চারণের ক্ষেত্রে আনুনাসিকতার প্রভাব আছে, এবং যে যে কথাটা সবার ক্ষেত্রেই বলেছি যে আসলে কবিতাটা বুঝে যদি আমরা পড়ি বা আবৃত্তি করি, সেক্ষেত্রে কিন্তু শব্দই আমাকে বলে দেবে যে আসলে আমার ভঙ্গিটা, আমার কণ্ঠ মানে স্বরটা কেমন হবে বা কণ্ঠস্বরের প্রকাশটা কেমন হবে। কিন্তু যদি কবিতার মর্মার্থকে উপলব্ধি করতে না পারি, কেবলই আমাকে কেউ বলে দিল এবং সেই বলাকে অনুসরণ করে আমি যদি কবিতা আবৃত্তি করতে যাই, তাহলে আসলে সেই বিষয়টা আসে না। তবে সাফার জন্য আমাদের শুভকামনা থাকবে, নিঃসন্দেহে আর একটু চেষ্টা করলে ভালো করবে। আমি ওকে 55 দিয়েছি। হ্যাঁ, কয়েকটা উচ্চারণ একটু মাথায় রাখা দরকার, আমি বারবার বলেছি। এটা না হলে আমাদের আসলে
সুরের মানে যে জায়গাটা আমরা কাজ করতে চাই সেটা হবে না, সুরের বাইরে তো কোনো কিছুই নয়। যেমন লক্ষ্মী ক্ষয়ের উপরে চন্দ্রবিন্দু আমাদের দিতেই হবে, তা নাহলে আসবে না। সজনে ডাঁটায় আমরা ভাগ করে ফেলি, একটা শব্দই তা, সজনে ডাঁটায়। তারপরে ঝাপসা চোখে, ঝাপসা চোখে পুড়িয়ে দেয়, ভিটে ভরেছে, পরিষ্কার হয় না জায়গাটাতে, চিড়ে কোটে। পরিষ্কার উচ্চারণ তো দরকার আমাদের, তাহলে কি করে আমরা ধ্বনিত করবো জায়গাটা। এখন একটা জায়গা মনে রাখতে হবে, অনেক সময় পাগল ছেলে বলে অনেকে মানে ইয়ে তৈরি করে, সুর তৈরি করে, কিন্তু ব্যাপারটা তো এমন না। পাগল ছেলে, পাগল ল, ছেলে ল, এই এই ছন্দটাকে তৈরি করতে হবে। পাগল ছেলে, পাগল বদ্ধ সিলেবল তৈরি করবো, ছেলেটা মুক্ত হয়ে গেল, পাগল ছেলে। এই যে বদ্ধ সিলেবল এবং মুক্ত সিলেবলের যে বিরোধটা, এই বিরোধটা তো আমাদের বুঝে নিতে পারলে ভালো হয়, ভালো হবে বলে মনে করছি আমি। আমি তাকে 67 দিলাম। এই যে আনুনাসিকতার কথা বলা হয়েছে, যেটা হচ্ছে যেমন ছেঁড়া, হ্যাঁ, এই জায়গায় আবার ছিঁড়া হয়েছে। এই জায়গায় দরকার ছিল কিন্তু এই জায়গায় আসেনি, কিন্তু অন্য জায়গায় চলে এসেছে। হাঁসের জায়গায় হাসে হয়েছে, তারপরে ঝাপসা হয়ে গেছে, চন্দ্রবিন্দু চলে এসেছে। আর একটা হয়েছে এই অল্প প্রাণ মহাপ্রাণ। অল্প প্রাণ মহাপ্রাণ মানে যেখানে টয়ের জায়গায় ঠ, বয়ের জায়গায় ভ, এরকম হয়েছে। কোটে, এটা কোঠে হয়েছে। আর বিন্নি জায়গায় ভিন্নি হয়েছে, ভিন্নি দান, এরকম কিছু হয়েছে। তো আরেকটা ওই যে আবেদনগুলো আনার জন্য যেটা দরকার ওদেরকে বুঝিয়ে দেওয়া, সেটা আমি বারবার বলেছি। এই যে আর আমি, এই যে বলো মা তাই কি হয়, এই যে বিষয়গুলো যে আছে সেগুলো একটু ভালো করে বুঝিয়ে দিতে হবে আর কি। তারপরেও ভালো করেছে, 58 দিয়েছি, 58। আমরা এবারে যাব আবার গাজীপুরে, গাজীপুরের প্রতিযোগী তায়েবা তহুরা সারা। সারার আবৃত্তি শুনি। আবৃত্তি করছি কবি আবু জাফর ওবায়দুল্লাহর মাঘমুরা বলে কবিতাটি। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার ছুরি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে, তোর উপর রাগ করতে পারি? নারিকেলের চিড়ে কোটে, উড়কি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরও কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, কুইলতা তো নেতানো। খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায় উঠোনে, উঠোনে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মায়ের চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের। তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে। খোকা তার কখন আসে, কখন আসে? এখন মার চোখে শিশির ভোর স্নেহের রোদে ভিটে ভরেছে। ধন্যবাদ সবাইকে। সারাকে ধন্যবাদ। আমার কাছে মনে হলো সারার কোনো কারণ হয়তো একটু তাড়াহুড়ো ছিল, প্রথম দিকে যেভাবে এগোচ্ছিল, কিন্তু শেষের দিকে কেন যেন মনে হলো যে মানে কোনো একটা কিছু ব্যস্ততা আছে, বা শেষ করে দিতে পারলেই যেন হয়ে যায়, বেঁচে যায়। তো এই যে এই বিষয়টার জন্য অনেক ভালো একটা সম্ভাবনা কিন্তু নষ্ট হয়ে গেল, তার মানে হারিয়ে গেল বিষয়টা, এরকম নয়। তায়েবা তহুরা সারা, আমার ধারণা, আমি বিশ্বাস করি, ওর যে কণ্ঠস্বর, ওর যে বাচন ভঙ্গি এবং উচ্চারণের ক্ষেত্রে যে পরিশীলিত উচ্চারণের যে একটা বিষয়, সেটি ওর মধ্যে যথেষ্ট পরিমাণে আছে। আমি নিশ্চয়ই চাইব সারা ভালো আবৃত্তিকার হয়ে উঠুক। আমি ওকে দিয়েছি 74। সারা
উচ্চারণ করাও কঠিন, কিন্তু ঘর্ষধ্বনি দন্ত স খুব সাংঘাতিক জায়গা, আমরা উচ্চারণও করতে পারি না জায়গাটা। যেহেতু বাংলাদেশে আমরা বাস করি, অনেক শব্দ বা ধ্বনি আমরা যেটাকে আমরা স্বনিম বলছি উচ্চারণ করতে পারি না। তবুও ওই যে একটা কথাই পুনরাবৃত্তি হয়ে যাবে যে প্রথম দিকে যেমন চলছিল হঠাৎ করে যেন পড়ে গেল, মানে স্নেহের রোদে ভিটে ঘুরেছি। এই যে জায়গাটা, এই জায়গাটা কত সম্ভাবনাময় একটা জায়গা, সেটা ভাবাই যায় না। খোকা এলি, এত চমৎকার করে তুমি বলেছো, আমার খুব ভালো লেগেছে। এমন অনেকেই বলে নাই, তুমি তাই বলেছো। তারপরও রাগ করো না, এই যে রাগ করো না, করো না, এই যে নার যখন যে আকার ধ্বনিটা আছে সেটা তো ভালো করে প্রকাশ করতে হবে। ওপরে, তোর ওপরে রাগ করতে পারি, আরো কত কি ঠিক মতো উচ্চারণ করতে হবে, এটা লক্ষ্য রাখা দরকার। তোমাকে আমি দিলাম 70। হ্যাঁ, সবই বলা হয়েছে ওর ক্ষেত্রে যেগুলো প্রয়োজন, সেটা ওই যে গড় গড় করে বলার কারণে ধন্যবাদ সবাইকে যে বললো, সেটা মনে হলো কবিতারই অংশ, কবিতার সাথেই একসাথে বলে ফেলেছে। ধন্যবাদ সবাইকে। এটা একটু যদি ধন্যবাদ দিতেই হয় তাহলে একটু থেমে পরে দিলে ভালো হতো। যাই হোক, এটা হয়তো হ্যাঁ বিযুক্ত করতে হবে সেটা। যাই হোক, আমি ওকে 71 আর কি 71 দিয়েছি। হ্যাঁ বাবা, ভালোই তো মিল আছে। আজকের পর্বের এই দ্বিতীয় পর্বের সর্বশেষ প্রতিযোগী এবার আসবে। এই প্রতিযোগী যদিও মৌলভীবাজার থেকে এসেছে, ওর একটু ঘটনা আছে। এই তার প্রথম পর্বেই তার আবৃত্তিটি যাওয়ার কথা ছিল, কিন্তু প্রাথমিক বাছাইতে সে একটু পেছনে পড়ে গিয়েছিল। তার ভিডিওটি ফেরত পাঠানো হয়েছিল, অভিভাবক উৎসাহ নিয়ে আবার পাঠিয়েছেন, প্রথম শ্রেণীর একটি শিশু। সেই কারণে আমরা আজকে তার আবৃত্তিটি দিয়েই শেষ হবে এই পর্ব, এবং তার আবৃত্তির পরপরই আমরা নম্বরের সঙ্গে সঙ্গে বিচারকদের একটু মন্তব্য শুনবো। যদিও আমাদের 1 ঘন্টা 22 মিনিট হয়ে গেছে প্রোগ্রাম, মন্তব্য শুনবো অবশ্য উল্টো দিক থেকে। কারণ আমি দেখেছি অধ্যাপক অসীম বিভাকর প্রতিবারই তাকে খুব তাড়াহুড়ো করে বলতে হয়েছে। তো সুতরাং বলার পরে এবার নম্বর দিয়ে যাবেন অসীম, তো আগেই দেবেন অধ্যাপক অসীম, তারপর লিয়াকত ভাই নিরাপদে আছেন ঠিক মাঝামাঝি, তো তারপরে জনাব মীর বরকত। তো মন্তব্য করার ক্ষেত্রে নম্বর দেওয়ার পর আজকের প্রতিযোগিতা নিয়ে বা আমাদের প্রতিযোগীদের উদ্দেশ্যে যদি আপনাদের আর কোনো সাজেশন থাকে এ ব্যাপারে মীর বরকত আগে বলবেন, তারপর লিয়াকত ভাই মাঝে আছেন নিরাপদে আছেন তিনি বলবেন, এবং শেষে অসীম বলবেন। আমরা তারপরেই আজকের বিবেচনায়, বিচারকদের বিবেচনায় কে হলো সেরা আবৃত্তিকার সেটার ঘোষণা দেব। তো আমাদের একজন শিক্ষানুরাগী ব্যক্তি মিস্টার আব্দুর রহমান, যিনি ইকবাল সিদ্দিকী কলেজের পরিচালনা কমিটির সভাপতি, তিনি এই সেরা আবৃত্তিকারদের পুরস্কার দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন এবং তার পক্ষ থেকে এই পুরস্কারটা দেওয়া হবে। তো আমরা তাহলে সর্বশেষ প্রতিযোগীর কাছে যাই। মৌলভীবাজার থেকে উপাধৃতি দেবী। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম 21-এর কবিতা। কবির নাম আল মাহমুদ। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুরবেলা বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতের রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লইতে লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাতপুরের মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড়টুরি মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শুকর বছর পড়ল তারে ভগ্নি। প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। নমস্কার। উপাধৃতি নামটা খুব সুন্দর। তোমাকে আমি অনেক 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 অভিনন্দন জানাতে চাই
তুমি এই বয়সে সাহস করে এমন একটা চমৎকার আবৃত্তি আমাদের সামনে তুলে ধরলে। তোমার এই বয়সে তো আমার মনে হয় না যে আমাকে যদি 5 জনও দাঁড় করিয়ে দিত আমি দাঁড়াতে পারতাম বলে মনে হয় না, কিন্তু তুমি একা একা দাঁড়িয়ে কবিতাটা বলে গেলে। এবং এই যে সাহস তোমার মধ্যে তৈরি হলো, এই সাহসই তোমাকে অনেক বড় জায়গায় নিয়ে যাবে। হ্যাঁ, আজকে তুমি যদি বলি খুব ভালো করেছ, তাহলে তোমার উপর তোমাকে অযথা প্রশংসা করা হবে, কিন্তু খুব খারাপ করেছে সেটিও না। তোমার সাহসটাই তোমাকে তোমার অবলম্বন, এবং আমরা প্রার্থনা করি তুমি তোমার এই সাহস নিয়ে অনেক দূরে এগিয়ে যাও এবং অনেক বড় আবৃত্তিকার হও। তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আমি তোমাকে 55 দিলাম। 55 আমি এই আবৃত্তিকার সম্পর্কে যা বলতে চাই, তাকে বিশেষ বিবেচনা রাখা দরকার। মানে তুলনামূলক ভাবে তাকে না নাই ভালো। বিশেষ বিবেচনা হলে কি তাহলে নাম্বার দেবো না? হ্যাঁ দেবো, কিন্তু বিশেষ বিবেচনা রাখতে হবে যে একে কি করে আমরা আরো পরবর্তী পর্যায়ে তাকে আমরা আরো আমাদের ভেতরে নিয়ে আসতে পারি। বারবার সে চেষ্টা করছে আসার জন্য, তার যে অদম্য প্রচেষ্টা, এটা আমাদেরকে নিশ্চয়ই মাথায় নিতে হবে। আমি আজকের যিনি সঞ্চালক তাকে বলবো যে তাকে আমরা কি করে আরো আপন করে নিতে পারি, সম্ভাবনাকে যে ফুলটা ফুটে উঠবে তাকে যেন আমরা সম্ভাবনার ভিতরে নিয়ে আসি, আরো নারিশ করি। নার্চারিং তো একটা বড় ব্যাপার, সেটা রক্ষা করতে হবে। আমি কোনো মন্তব্য আসলে করতে চাই না, ভুল ত্রুটি কোনটাই করতে চাই না। আমি বলতে চাই বিশেষ বিবেচনা তাকে রাখা যায় না, কিন্তু রাখা যায় কিনা তুলনামূলক নিশ্চয়ই একটা জায়গা আনতে হবে, উপায় তো নেই। সেইখানে আমিও তাকে শুনতে পাইনি ভাই। আমি মীর বরকত ভাই বলার আগে আমি একটু বলি, আমি একটু তালিকাটা দেখে দেখলাম, বুঝলাম সেটা হলো প্রতিযোগী ছিল আরেকজন মৌলভীবাজারের অরুন্ধতী দেবী, তার নামের পাশে লেখা আছে অভিভাবক হলো বিধানচন্দ্র দেবনাথ, আর উপধৃতি দেবীর অভিভাবক হলেন বিজন চন্দ্র দেবনাথ। সম্ভবত এরা চাচাতো বোন হবে এবং একই পরিবারের। হ্যাঁ, সেটা আমরা, এবং মৌলভীবাজার তাদের ঠিকানা শ্রীমঙ্গল মৌলভীবাজার দেখতে পাচ্ছি। আরেকটা বিষয়, এই মেয়েটি যখন পড়ছিল পাশে থেকে কেউ তাকে মনে করিয়ে দিচ্ছিলেন, পুরো কবিতাটা হয়তো সে মনে রাখতে পারছিল না, যিনি মনে করিয়ে দিচ্ছিলেন তিনি বোন হন, ফুপু হন বা মা হন, আমরা তাকে অভিনন্দন জানাই, স্বাগত জানাই যে এইভাবেই আসলে শিশুদেরকে সামনের দিকে ঠেলে দিতে হয়। আমরা আমাদের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাই। মীর বরকত ভাই, এই মেয়েটি সম্পর্কে কি বলবেন? আমি একটু বলি যে অরুন্ধতী এবং বরকত ভাই, অরুন্ধতী এবং উপধৃতি নামের মধ্যেও কিন্তু একটা সাদৃশ্য, চমৎকারিত আছে। হ্যাঁ, সাদৃশ্য আছে। না, এটা আমরা জানি। হ্যাঁ, আমরা জানি যে শ্রীমঙ্গল, মৌলভীবাজার এইটা সংস্কৃতির একটা প্রাণকেন্দ্র এই এলাকাগুলোতে, এবং অনেক কি বলে খুব উল্লেখযোগ্য কিছু ঘটেছে আমরা জানি। আবার মণিপুরি যারা আছেন ওখানে, আমাদের জ্যোতি সিনহা সহ অনেকেই আছেন যারা এগুলো নিয়ে কাজ করছেন। খুব একটা ভালো জায়গা এবং এই সম্ভাবনা আছে। বিশেষ করে ওর আবৃত্তি নিয়ে আলোচনা করব না, কিন্তু ওকে আমার খুব ভালো লেগেছে। ওকে, ওর যে মানে বলার চেষ্টা, আবার একটু শুনে আবার বলবে, এই ধরনের যে বিষয়গুলো আছে, ওইটা খুব ভালো লেগেছে। আবার পাশে থেকে বলে দেওয়া হচ্ছে। তবে আমার মনে হয় অভিভাবকদের বলবো যে মুখস্থ করিয়ে দেন, তাহলে ওর মধ্যে যে সম্ভাবনা আছে সেটা কার্যকরী হবে। আর যেহেতু ওকে আমরা ঠিক আসলে ওই লিয়াকত ভাই ঠিকই বলেছেন, আমরা বিচারের মধ্যে ঠিক মতো আনতে পারছি না যে বিচারের তো একটা নিয়ম আছে, সেই নিয়ম আমাদেরকে মানতে হবে। না মানলে আবার অন্য দিক থেকে আমরা অসুবিধায় পড়তে পারি। অন্য অভিভাবকরা বলবেন বা সাধারণ যারা শ্রোতা দর্শক বলবেন যে না, আপনারা আবেগপ্রবণ হয়ে আপনারা বিচার করেছেন। আমরা সত্যি আবেগপ্রবণ হয়েছি তার ক্ষেত্রে, কিন্তু বিচারের ক্ষেত্রে তো বিচার এখন কিছু করা যায় না। আমি 52 দিয়েছি। যাই হোক, এখন আমি জনাব মীর বরকতকে অনুরোধ জানাবো আজকের প্রতিযোগিতা সম্পর্কে সংক্ষেপে কিছু বলার জন্য। তারপরে বলবেন লিয়াকত ভাই,
এবং শেষে অধ্যাপক অসীম বিভাকর, পরে আমরা জানিয়ে দেব আজকের প্রতিযোগিতায় কে হলো সেরা আবৃত্তিকার। হ্যাঁ, আমি খুবই খুশি হয়েছি এবং খুবই এই যে 1.5 ঘন্টা আমরা একসাথে কাটিয়েছি, খুবই উপভোগ করেছি। এতগুলো শিশুর কবিতা আমরা শুনতে পেয়েছি, আবৃত্তি শুনতে পেয়েছি, এজন্য খুব ভালো লাগে। ভালো লাগার মধ্যে আমরা ছিলাম। আর যেটা হলো যে চেষ্টা একটা আছে, শিশুদের, প্রত্যেক শিশুরই চেষ্টা আছে এবং তাদের অভিভাবকদেরও চেষ্টা আছে। এরাই তো আমাদের ভবিষ্যৎ আবৃত্তি শিল্পী, সংস্কৃতি কর্মী এবং ভবিষ্যতে এই দেশ পরিচালনার দায়িত্ব যারা নেবে তারাই তো। সুতরাং তাদের জন্য আমাদের অনেক কিছু করার আছে। সেইটি এখন যেটা খেয়াল রাখতে হবে, 1 মিনিট নিবিড়, দরজাটি। আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো যে আমাদের দেশে উচ্চারণের অনেক তারতম্য ঘটে যায়, যেহেতু আমাদের আঞ্চলিক ভাষা খুব জীবন্ত ভাষা, যেটা মানুষের আসলে যে ভাষাটা বাঁচিয়ে রেখেছে বাংলা ভাষাকে, প্রত্যেকটা অঞ্চলে খুব জীবন্ত হয়ে ধরা দেয় আঞ্চলিক ভাষা। কিন্তু সবাই মিলে যখন কথা বলবো তখন তো আর আঞ্চলিক ভাষায় কথা বলা যাচ্ছে না, তখন আমাদের এমন একটি ভাষায় কথা বলতে হবে যেটি আমরা সবাই মিলে বলবো, সেটাকে আমরা বলছি প্রমিত। সেই প্রমিত উচ্চারণের ক্ষেত্রে আঞ্চলিক উচ্চারণ প্রভাব বিস্তার করে, যার ফলে অনেক সময় সমস্যাগুলো হয়। একটা পর্যায়ে এসে এগুলোকে ঠিক করতে হবে বা এগুলোকে আমাদের একটা সমান জায়গায় যেতে হবে, সবাই মিলে মিলিতভাবে, না হলে ওই ত্রুটিগুলো থেকে যাবে। আমরা বলবো না যে আঞ্চলিক উচ্চারণ করলেই সেটা ভুল হয়ে গেল, সেটা ভুল না, কিন্তু প্রমিত উচ্চারণের মধ্যে আঞ্চলিক উচ্চারণ প্রবেশ করলে তখন সেটাকে আমরা ভুল বলবো। এই ত্রুটিটা খেয়াল রাখতে হবে আমাদের সব সময়। আমাদের যেমন চ বর্গের সমস্যা হয়, 2-1 জনের হয়েছে চ বর্গ, উচ্চারণ অনেক ভালো ছিল শিশুদের, আমি তো অনেক মুগ্ধ হয়েছি। তার মধ্যেও কিছু ত্রুটি ছিল, যেটা চ বর্গের কিছু সমস্যা, রয়ের সমস্যা, স্বরধ্বনিগুলোর কিছু সমস্যা ছিল, টেল ড্রপের সমস্যা ছিল। এই সমস্যাগুলোর জন্য একটু কাজ করতে হবে। আমরা যারা অভিভাবক তাদেরই কাজ করতে হবে, অথবা যারা প্রশিক্ষণ দেন তাদের বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। আর এই আয়োজন যে করেছেন, এই যে ভাষা সংস্কৃতি চর্চা কেন্দ্র, আমি খুবই অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। অসাধারণ একটি আয়োজন। এই আয়োজন আসলে এইভাবে কে করে বা কে করতে চায় এরকম ভাবে সেরকম চায় না, সবাই যার যার ক্ষেত্রে চেষ্টা করে যে কিভাবে নিজেদের আখের গোছানো যায়, কিভাবে উন্নয়ন করা যায়। শিশুদের নিয়ে এরকম চমৎকার ভাবনা, এই ভাবনাটা আমার খুব ভালো লেগেছে। এটা হবে একটা আসলে প্রতিযোগিতার মাধ্যমে, প্রতিযোগিতাটা একেবারে যে প্রতিযোগিতায় হতে হবে এমন না, কিন্তু তারপরেও একটা মাধ্যম তো লাগবে যে যেটাতে আগ্রহ পাবে, এগিয়ে যাবে, সবাইকে প্রেরণা দেওয়া, সেই কাজটি এখানে করা হচ্ছে। আমি ইকবাল ভাইকে ধন্যবাদ জানাবো অনেক, যে এরকম একটি কাজের সাথে তারা যুক্ত আছেন, তার কলেজ এইটাতে যুক্ত আছে। আর এখানে সহবিচারক যারা ছিলেন, লিয়াকত ভাই অত্যন্ত জ্ঞানী এবং সমৃদ্ধ ব্যক্তি। আমি তাকে আগের থেকে দূর থেকে লক্ষ্য করেছি নানাভাবে, সরাসরি হয়তো অনেকদিন যোগাযোগ ছিল না, মানে অল্প কিছুদিন হয়েছে, কিন্তু আমি তাকে এই যে প্রযুক্তির মাধ্যমে তখন যোগাযোগ হয়, আমি দেখেছি তার কাজগুলো, তার কথা, তার আচরণ, সেগুলো দেখে আমি সবসময় মুগ্ধ হতাম দূর থেকেই। আর অসীম সম্পর্কে বলবো, অসীম আমার বন্ধু, অনুজ প্রতিম বন্ধু, এবং আমরা একই সংগঠনে কোনো এক সময় কাজ করেছি। আর হয়তো এখন অনেক মানে শারীরিক ভাবে দূরত্ব আছে, মানে জায়গার স্থানগত ভাবে দূরত্ব আছে, খুব একটা দূরত্ব এমন না, কিন্তু তারপরে আছে এবং যোগাযোগটা তুলনামূলক কম হয়। কিন্তু আমি তার আলোচনা শুনলাম, শুনে আমার মনে হয়েছে যে আমি কি এরকম ভাবে বলতে পারতাম, হয়তো আমাকে প্রথমে দিলে আমি এই কথাগুলো এইভাবে এত গুছিয়ে সুন্দর করে সেই শিক্ষা দিয়ে শিক্ষামূলক কথা বলা এবং সেটা শিশুদের উপযোগী এবং অভিভাবকদের উপযোগী করে বলা, সেটা খুব কঠিন বিষয়। তো আমার জন্য সুবিধা ছিল, যদিও ইকবাল ভাই বলেছেন যে নিরাপদ জোনে ছিলেন লিয়াকত ভাই, আমি নিরাপদ জোনে ছিলাম, যে অসীম বলেছেন
লিয়াকত ভাই বলেছেন, তখন আমার আর এমন কিছু বলার প্রয়োজন হয়নি। আমি একটু হয়তো কখনো কখনো যুক্ত করেছি। যাই হোক, আমার ভালো লাগাটা আমি প্রকাশ করছি, আর আমাকে সম্পৃক্ত করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও যদি কখনো আমার সুযোগ হয় আমি নিশ্চয়ই আসব। আর শিশুদেরকে বলবো যে তোমরা মন খারাপ করবে না, কারণ এইটা যখন বিচার করতে বসা হয় তখন একটু কম বেশি হয়, কিন্তু এইটাই তো জীবনের শেষ জায়গা না, শুরুর জায়গা। তোমরা তোমাদের অনেক সুযোগ আছে, সারা জীবন ভর তোমরা অনেক কাজ করতে পারবে। আজকে কে কি হলে সেটা বিষয় না, বরং তোমরা অংশগ্রহণ করে আমাদেরকে যে মুগ্ধ করতে পেরেছো সেই জন্য তোমাদেরকে ধন্যবাদ। অভিভাবকদের বলবো হাল ছেড়ে দেবেন না, আপনারা তাদেরকে নিয়ে তাদের পথে তারা যাতে অগ্রসর হতে পারে ছেড়ে দেবেন সেই পথে। আপনারা তাদেরকে সাহায্য করবেন, কিন্তু তাদেরকে অনুকরণ করতে বলবেন না। ধন্যবাদ সবাইকে, আবারও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ জনাব মীর বরকতকে, তিনি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবারে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি, অত্যন্ত সংক্ষেপে, আমরা 1.5 ঘন্টা পার করে ফেলেছি, জনাব লিয়াকত চৌধুরীকে। প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকে বলছি, আপনার সঙ্গে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, কেন এই ধরনের আয়োজনে আমি সবসময় নিজেকে যুক্ত রাখতে চাই এবং শেষ জীবন পর্যন্ত, শেষ পর্যন্ত যুক্ত রাখতে চাই। তো তাকে ধন্যবাদ যে আমাকে যদি আরো যুক্ত করা হয় তাহলে আমি নিজেকে অত্যন্ত কৃতজ্ঞ মনে করব। বরকত ভাই, আপনি অনেক বিনয় করেছেন, আপনি জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে পরিচিত, ভারতে তো আপনি দারুণভাবে পরিচিত, আপনাকে আমি জানি। আপনার বিনয় আমাকে মুগ্ধ করেছে, আমরা এত বিনীত হতে পারি না। আপনাকে মাথা নত করছি, ধন্যবাদ আপনাকে এমন সুন্দর করে বলার জন্য, আমার সম্পর্কে কিছুটা বলার জন্য। তবু 2-1টা কথা আপনার থেকে ধার করে নিয়ে বলছি। সেটা হলো এই যে আমি দুটো উচ্চারণ মাথায় রাখি। একটা হচ্ছে সঠিক উচ্চারণটা, যেটা আমরা শারীরিক ভাবে করি, আবার পরের উচ্চারণটাও আমরা পুরোপুরি ভাবে শারীরিক ভাবে করি, এটা একবার শরীরগত দিক। সেটা হলো ধ্বনিমূলের উচ্চারণগুলো প্রথমত আমাদের দেখতে হয়। যেমন আমাদের প্রথমেই ভুল হয়ে যায়, ফ উচ্চারণটা আমরা কিছুতেই করতে পারি না, অথচ প্রচুর পরিমাণে দেখা যায় ফ আছে, প্রচুর পরিমাণে ফ আমরা ব্যবহার করি। 2 চ বর্গ, চ, ছ, এই বর্গগুলো কিন্তু আমাদের, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা কি আসলে আমাদের ছিল, আমাদের এই বঙ্গে কি এটা ছিল কখনো, নাকি আসলো, উড়ে আসলো? আমার এটা নিয়ে গবেষণা আছে। এটাই যে ঘৃষ্ট ধ্বনি, এটা ডুয়েলিজম আছে, দ্বৈত চরিত্র আছে, এটা উচ্চারণ করাটা খুব মুশকিল, কিন্তু শিখতে হবে। আর একটা ধ্বনি স, এই যে শীষ ধ্বনি বলা হয়, ঘর্ষণজাত ধ্বনি বলা হয়, স, স, হ, এই যে 3টে ধ্বনি আমরা দেখি, কণ্ঠনালীয় ধ্বনি, সেটাকে আমাদের পরিষ্কার করে উচ্চারণ করতে হবে। এবং তারপরে আমরা আর একটা দিক আমাদের নজর রাখতে হবে, সেটা হলো এই যে শব্দ যখন তৈরি হয়ে গেল, এই যে আবিধানিক শব্দটি যখন আমরা পদে নিয়ে আসলাম, তখন তাকে আমরা শব্দগুলোকে কখনো কখনো আমরা সিলেবিক ভাব করি, সিলেবল থাকে, কখনো সিলেবল একটা সিলেবল থাকে। এই সিলেবল গুলো যদি আমরা ভালো করে বুঝতে পারি তাহলে কিন্তু সুরের ওঠানামাটা হবে, তাকে কন্ট্যুর বলা হয়। এই সুরের ওঠানামাটা শব্দের ভিতরে প্রথম লুকিয়ে আছে, সেটাকে সিলেবলটা যদি আমরা না বুঝি, যাকে আমরা অক্ষর বলি, ওটাকে যদি আমরা ভালো করে না বুঝি, তাহলে কিন্তু আমরা আমাদের সুরের জন্য আলাদাভাবে চেষ্টা করে যেতে হবে, বাইরে থেকে সুর আমদানি করতে হবে, আবেগ আমদানি করতে হবে। আবেগ তো ভেতরে আছে, সেজন্য আমি বলতে চাই সবসময় আমাদের টেক্সট নির্ভর হতে হবে, অর্থাৎ শব্দ এবং শব্দকে কিভাবে বিন্যাস করা হয়েছে, সেই যে ছন্দটা তৈরি আছে, সেই ছন্দটার ভিতরে কিন্তু আমাদের থাকতে হবে। যারা শিশু কিশোর তাদেরকে প্রথমেই চেষ্টা করতে হবে উচ্চারণ এবং উচ্চারণ রীতি কি করে হচ্ছে, উচ্চারণ এবং উচ্চারণ রীতি সেটা কি করে তৈরি হচ্ছে, যদি না করতে পারি তাহলে রিদম বা ছন্দ পতন হয়ে যাবে এবং তারা মানে শব্দের দিকে তাকাবে না, তারা অন্য দিকে তাকাবে, এই দিকে তাদেরকে নিয়ে আসতে হবে। আর একটা জায়গা শিশুরা যেটা পারে না সেটা হলো একই টোনে বলে যায়। এমনি গানের সময় ঠিক আছে, আমি দেখি আমার শিশুরা যারা আবৃত্তি শেখে তারা গানের ভেরিয়েশন করতে পারে, নোটের ভেরিয়েশন করতে পারে, কিন্তু কবিতায় তারা কিন্তু পারে না। আমরা মনে করি এটা খুব জরুরি বিষয় যে তারা পিচ ভেরিয়েশনটা করতে পারছে। আমি অভিভাবকদের বলছি, প্রশিক্ষকদের বলছি, এই পিচ ভেরিয়েশনটা কিন্তু একটা দক্ষতার ব্যাপার, ক্যাপাবিলিটির ব্যাপার, এটা করতে হবে আমাদেরকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে শব্দ
এবং বাক্য এবং শব্দকে কিভাবে সাজিয়েছে হৃদয়ভাবে সেটাকে লক্ষ্য রাখতে হবে। দেখা যাচ্ছে যে যেমন কুমড়ো ফুলে ফুলে, আমরা অনেকে কিন্তু কুমড়ো কুমড়ো যে আমরা এখানে সুর পাইসটা করি না, ফুলে ফুলে, এখানে একার কতবার আসছে? ফুলে ফুলে নুয়ে পড়েছে সজনে ভরে গেছে, এই যে স্বরধ্বনির বিস্তার অদ্ভুত, মানে এমনিতেই তো ছন্দ এসে গেল, সুর এসে গেল, কোথায় যাব? খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে, সব স, তারপর আবার শকুনি আসছে, চৈত্রের রোদ, এই যে চৈত্রের রোদ, র র কতবার। আমাদের মূল জায়গাটা বলা হতো যে ওরা বাঙালিরা বেশি র বলে, বেশি র বলে, কিন্তু ওরা জানে না যে র আমাদের একটা তরল ধ্বনি, কি করে বিস্তার করে আমি জানি না, হাজার যুগের সূর্য তাপে। আহা, রয়ের যে বিস্তার, এই বিস্তার যদি না আমরা করতে পারতাম, না তরল ধ্বনিটাকে ব্যবহার করতে পারতাম, না সননশীল ধ্বনিটাকে আমরা ব্যবহার করতে পারতাম, তাহলে কি আমাদের থাকতো এটা? সেই দিক থেকে আমি বলবো যে এই আমাদেরকে এই জায়গাগুলোতে আমাদের মন দিতে হবে। যারা আবৃত্তি করতে চান তারা শব্দের বিন্যাস, উচ্চারণ রীতি মাথায় রাখতে হবে। কবিতা কবিতা এবং কবিতা, আবৃত্তি আবৃত্তি এবং আবৃত্তি, এই আমাদের বাঁচিয়ে রাখবে, সভ্যতা বাঁচিয়ে রাখবে। আমরা সেই কাজটি করতে চাই। ধন্যবাদ লিয়াকত ভাইকে। এবার অধ্যাপক অসীম বিভাকর বলবেন। ধন্যবাদ বন্ধুবর ইকবাল সিদ্দিকী। আমি আসলে আজকে বোধহয় আমার মতো আনন্দ আর কেউ নেই, কেননা আজকে আমি আমার শিক্ষক তুলো দুজন মানুষকে পেয়েছি। বরকত ভাই, কত সেই 85 সাল থেকে বরকত ভাইয়ের সাথে সম্পর্ক, যার কাছ থেকে এই যে উচ্চারণের যে বিষয়, সেই উচ্চারণের অনেক বিষয় বরকত ভাই আমাদের শিখিয়েছেন। তারপরে আবৃত্তি আন্দোলন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, সম্মিলিত সংস্কৃতি জোট, সবকিছুতে বরকত ভাই সান্নিধ্যে ছিলাম। অনেকদিন পরেই বরকত ভাইয়ের সাথে আবার বসার সুযোগ হলো, সেজন্য ইকবাল সিদ্দিকীকে অভিনন্দন জানাচ্ছি, আর বরকত ভাইকে তো অভিনন্দন জানাতেই হয়। লিয়াকত চৌধুরী, লিয়াকত ভাই, তাকেও আমি শিক্ষকের মতো মান্য করি, কেননা তার কাছ থেকে আমি প্রতিনিয়ত শিখি, প্রতিনিয়ত আমি শিখে যাচ্ছি। তো এই দুই মানুষের পাশে বসে আসলে আমার কোনো কিছু বলার নেই। শুধু আজকে যারা প্রতিযোগী ছিল, প্রতিযোগীর অভিভাবক যারা আছেন, তাদের প্রতি আমার একটাই আবেদন থাকবে যে এই উচ্চারণ বা কিভাবে বলতে হবে সেটা শুধুই প্রতিযোগিতার জন্য নয়, আমরা যেন প্রতিনিয়ত ঘরের ভেতরে এই শুদ্ধতার চর্চা করি। কেননা একটি শুদ্ধ শব্দ শুধু একটি শুদ্ধ শব্দ নয়, এই একটি শুদ্ধ শব্দ উচ্চারণ করার মধ্য দিয়ে আমাদের অন্তরটাও কিন্তু শুদ্ধতার দিকে ধাবিত হয়, আমাদের অন্তরটাও শুদ্ধ হয়ে যায়। কাজেই এই শুদ্ধ উচ্চারণ কেবলই ভাষার শুদ্ধতা নয়, শুদ্ধ উচ্চারণ মানে হচ্ছে অন্তরের শুদ্ধতা, অন্তরের মলিনতা দূর করা। আমরা সবাই সেই চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, সবাই অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ বিচারক মন্ডলীকে। আমি আজকের সেরা আবৃত্তিকারের নাম ঘোষণা করব। আপনাদের বিবেচনায় এবার সেরা আবৃত্তিকার একই নম্বর পেয়ে সেরা আবৃত্তিকার হয়েছে দুজন। তাদের নাম বলার আগে আমি জানিয়ে দিতে চাই যে মার্চ মাসে আমাদের যে প্রতিযোগিতাটি হবে সেটির ভিডিও, আবৃত্তির ভিডিও পাঠানোর শেষ তারিখ হলো 20শে ফেব্রুয়ারি। আগামী শনিবারের তৃতীয় পর্বের প্রতিযোগিতা নিয়ে হাজির হব। সেই পর্বে 12 জন প্রতিযোগী রয়েছেন, যদিও সময় প্রায় এরকমই লাগবে। আজকের এই দুজন সেরা আবৃত্তিকারকে পুরস্কৃত করবেন ইকবাল সিদ্দিকী কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আব্দুর রহমান। সেই জন্য জনাব আব্দুর রহমানকে শুভেচ্ছা যে তিনি এমন একটি কার্যক্রমের সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন। আমার ঘোষণার পরেই দুজনের আবৃত্তির কিছু অংশ দিয়েই আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি আসবে। যে দুজন সেরা আবৃত্তিকার হয়েছে বিচারকদের বিবেচনায়, তারা হচ্ছে রংপুরের
জারিন সুভা ফিজা এবং ঢাকার সামিয়াত সামি এবং ফিজা, তোমাদের দুজনকে অভিনন্দন। আশা করি তোমাদের পুরস্কার কুরিয়ার সার্ভিস যোগে পৌঁছে যাবে। একটি ক্রেস্ট, কয়েকটি বই এবং আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা, এই মিলিয়েই তোমাদের সেরা আবৃত্তিকারের পুরস্কার। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। শুনি তাদের আবৃত্তির কিছু অংশ। আবৃত্তি করছি ফেব্রুয়ারির 21 তারিখ। লিখেছেন কবি আল মাহমুদ। ফেব্রুয়ারির 21 তারিখ, দুপুর বেলার অক্ত, বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়, বরকতেরই রক্ত। হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। আবৃত্তি করছি কোনো এক মাকে। লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। কুমড়ো ফুলে ফুলে নুইয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের উপরে শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি?